ঠিক আছে, আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। না। এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টপিক আজকে টপিক হচ্ছে লাস্ট ক্লাস অবধি আমরা ছিলাম রেন্ডার অর্ডার অবধি, synchronizing audio with visual effects, then recognize the different types of layer in the timeline panel. শব্দটা recognize, mind it. তাহলে আমরা synchronize audio with visual effects থেকে শুরু করি। Who can tell me what's the meaning of synchronization or synchronize? আপনারা কেউ বলতে পারেন synchronize এর মিনিং কি? সিনক্রোনাইজ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অর্থ এখন বলা যাচ্ছে না, তবে এরকম হয় যে একটার সাথে আরেকটা মিলানো আর কি, সামঞ্জস্য তৈরি করা। আই থিংক হ্যাঁ, ব্যাপারটা এরকমই। আহ, আসলে এটাকে আরেকটু সহজভাবে যদি বলা হয় প্র্যাকটিক্যালি, যে তার সাথে আমার সিনক্রোনাইজ হয়, মানে তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অ্যাডজাস্ট হয়। এক প্রকার শব্দটা অ্যাডজাস্ট বলা যেতে পারে। হয়তো অ্যাডজাস্ট শব্দটা একেবারেই সিনোনিম নয়, তবে সিনক্রোনাইজের কাছাকাছি শব্দ। অ্যাডজাস্ট উইথ সামওয়ান অর সামথিং। বলা হচ্ছে টপিকটার মধ্যে সিনক্রোনাইজিং অডিও উইথ ভিজুয়াল এফেক্টস। আমরা দেখি কিভাবে সিনক্রোনাইজ করতে হয় অডিওর সাথে। আমরা একটা অডিও নিচ্ছি, এটা অডিও লেয়ার। অডিও লেয়ারের সাইন হচ্ছে এখানে অডিওর একটা চিহ্ন থাকে। অডিও লেয়ারের মধ্যে কি কি প্রপার্টিজ থাকে আমরা একটু দেখে নিই। প্রপার্টিজটা ফার্স্টলি হচ্ছে অডিও। যদি আমরা এখানে অডিও লেয়ারের মধ্যে স্কেল করার চেষ্টা করি, বা রোটেশন করার চেষ্টা করি, বা অপাসিটির চেষ্টা করি, বা পজিশনের চেষ্টা করি, কোনোটাই হচ্ছে না। আমি তো পি, এস, আর, টি চারটাই প্রেস করেছি, কারণ এটার মধ্যে প্রপার্টিজ নেই। অন্য সকল নর্মাল লেয়ারে যখন আমরা একটা টেক্সট লেয়ার নিচ্ছি, এই টেক্সট লেয়ারের মধ্যে কি থাকছে, ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টিজ থাকছে, যার মধ্যে পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি থাকছে। আপনারা এখন কোর্সের এমন একটা জায়গায় আছেন যে এখন থেকে ভবিষ্যতে যতগুলো টপিক আসতেছে একটু একটু কঠিন হচ্ছে। লাস্ট ক্লাসটাতে কিছু গুরুত্বপূর্ণ টপিক ছিল, এরপরের ক্লাসগুলো, আজকের ক্লাসটাতে কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, এরপরের ক্লাসগুলোতে আরো আরো গুরুত্বপূর্ণ টপিক। সময়ের সাথে সাথে এটা হার্ডার হবে। আমরা কাজ করছিলাম, আমরা যে টপিকটাতে আছি বিষয়টা মাথায় রাখেন। এটা হচ্ছে অর্গানাইজিং ভিডিও প্রজেক্টস, যেখানে টাইমলাইন নিয়ে কথা বলছি। আমরা যেহেতু 3.16 এ আছি, তার মানে ইউজিং টাইমলাইন প্যানেল নিয়ে আমরা কথা বলছি এবং কাজ করছি টাইমলাইন প্যানেলের মধ্যেই। তো এটা হচ্ছে টাইমলাইন প্যানেল, এবং এই টাইমলাইন প্যানেল, কমপ্লিট টাইমলাইন প্যানেল, এই অংশটা হচ্ছে টাইম টাইম আর এটা হচ্ছে লেয়ার। কমপ্লিটটাই লেয়ার এবং টাইম দুটা মিলেই টাইমলাইন প্যানেল। সো যখন আমরা অডিও লেয়ার নিয়ে কাজ করব, তখন আমরা কি কি প্রপার্টিজ পাচ্ছি সেটা আগে দেখি। অডিওর মধ্যে কি আছে? অডিও লেভেল আছে,
ওয়েব ফর্ম বলে একটা বিষয় আছে, ওয়েব ফর্ম এবং অডিও লেভেল। অডিও লেভেল বিষয়টা কি সেটা হয়তো প্রিমিয়ার প্রোতে ক্লাস করার সময় আপনারা বুঝতে পারবেন। আর এখানে ওয়েব ফর্ম জিনিসটা আমরা দেখব। আর এই সাধারণত যে কোনো লেয়ারের ক্ষেত্রে আমরা শর্টকাট গুলো যেমন এস, পি, টি, এ, অ্যাঙ্কার পয়েন্টের জন্য এ, স্কেলের জন্য এস, এভাবে কি এটা কি বলা হয়, হট কি যেমন আমরা প্রেস করে নিয়ে আসতে পারি, ঠিক অডিও লেয়ারের ক্ষেত্রে যদি আমরা এল প্রেস করি, এল, তাহলে ওয়েব ফর্ম চলে আসবে। আবার যদি আমি এল, ডাবল এল ক্লিক করি, তাহলে এই ওয়েব ফর্মটাকে দেখাবে। এগুলো হচ্ছে ওয়েব ফর্ম। ওয়েব ফর্ম জিনিসটা কি আর একটু যদি ক্লোজলি দেখানো যায়, যে যেখানে হাই পিক দেখা যাচ্ছে, হাই পিক দেখা যাচ্ছে, তার মানে সেখানে শব্দটা লাউডার। যেখানে ল পিক দেখা যাচ্ছে, পিক মানে হচ্ছে চূড়া বা পিনাকল, যেখানে ল পিক দেখা যাচ্ছে সেখানে সাউন্ডটা কম। আমরা যদি একটু প্লে করি, অবশ্য প্লে করলে আপনারা শুনতে পাবেন না, কারণ আমার এটার স্পিকার অফ করা আছে। আপনারা যখন নিজেরা ট্রাই করবেন, যে কোনো অডিও ফর্ম যখন আপনারা দেখতে যাবেন, তখন আপনারা বুঝতে পারবেন যেখানে পিকটা বেশি সেখানে স্পিড বেশি, যেখানে পিক কম সেখানে শব্দ কম। আচ্ছা, এটা হচ্ছে ওয়েব ফর্ম। এখন এই ওয়েব ফর্মের সাথে যখন কোনো গ্রাফিক্সকে সিনক্রোনাইজ, ইন্টিমেট করা হয়, ইন্টিমেট মানে হচ্ছে ঘনিষ্ঠতা করা হয়, তখন এক ধরনের ভিজুয়াল এফেক্টস ক্রিয়েট হয়। সেই ভিজুয়াল এফেক্টসটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা এখানে একটা গ্রাফিক্স নিয়ে আসি, যে কোনো ধরনের গ্রাফিক্স বা ইমেজ। আচ্ছা, তাহলে আমরা কি করব, আপনারা অনেক ভিডিওতে এই ভিজুয়াল এফেক্টসটা দেখেছেন। আমরা পুরো কাজটা শেষ করার পরে হয়তো বুঝতে পারবেন যে এখানের যে ওয়েব ফর্ম গুলো আছে, যেখানে বেশি আছে এবং যেখানে কম আছে, এটার সাথে সমন্বয় রেখে এই গ্রাফিক্সটা বড় বা ছোট হবে, বড় বা ছোট হবে। আচ্ছা, আমরা টেক্সট লেয়ার সিলেক্ট করা অবস্থায় আছি। যদি আমরা এই দুইটা লেয়ারের মধ্যে সিনক্রোনাইজ করতে হয় অডিও লেভেল গুলোর সাথে, সেক্ষেত্রে অডিও লেভেলটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, কিফ্রেম অ্যাসিস্ট্যান্টে যাব। কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট বিষয়টা কি আমরা নেক্সট টপিকে যাব, নেক্সট টপিকে এটা সম্পর্কিত কথা বলার আছে। তবে এটুকু মানে যেভাবে করছি সেটুকু মনে রাখেন। কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট, এখানে একটা অপশন আছে কনভার্ট অডিও টু কিফ্রেমস। যারা ভিডিওগুলো দেখেছেন, টিউটোরিয়াল গুলো দেখেছেন, তাদের জন্য খুব সহজ হচ্ছে বিষয়টা। কি বলা হচ্ছে এখানে, কনভার্ট অডিও টু কিফ্রেম। এই অডিওর যে ওয়েব ফর্মটা আছে, সেই ওয়েব ফর্মটার সাথে সাথে ওয়েব ফর্মটার পরিবর্তে কি ফ্রেম ক্রিয়েট হবে, ওয়েব ফর্মের পরিবর্তে কি ফ্রেম ক্রিয়েট হবে। যদি আমি এখানে ক্লিক করি, আচ্ছা একটু লাইনে থাকেন। খুবই সরি, আমার জন্য আপনারা অনেকে অপেক্ষা করছেন। পরিবারের সাথে থাকার কিছু সুবিধা এবং অসুবিধা দুটোই আছে, এখন অসুবিধাটা বোধ করতেছি আর কি। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে।
আচ্ছা, আমরা কি করেছি, কি করতে চেয়েছিলাম যে এখানকার যে অডিও ওয়েব ফর্ম গুলো আছে, এই ওয়েব ফর্ম গুলোর পরিবর্তে আমরা কি ফ্রেম তৈরি করব। রাইট ক্লিক করেছিলাম, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে গিয়েছি, এখানে একটা অপশন আছে কনভার্ট অডিও টু কি ফ্রেমস। ওকে, তাহলে এটা করার সাথে এখানে যখন আমরা ক্লিক করলাম, করার সাথে সাথে আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট হলো। এই লেয়ারটার নাম হচ্ছে অডিও অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে হচ্ছে মাত্রা। সাধারণত যে কোনো সফটওয়্যার শেখার ক্ষেত্রে এটার ইন্টারনাল ইংরেজি শব্দগুলোর সাথে যদি আপনি সম্পৃক্ত হয়ে যান, শব্দগুলোর সাথে মানে কাজের অনেক মিল থাকে, কারণ শব্দগুলো সিলেক্ট করা হয় ওইভাবেই যেন গ্রাহকরা বা ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারে যে কোন শব্দটার মিনিংটা কি। এই লেয়ারটার সাথে আরেকটা জিনিস দেখেন, এখানে যখন আমরা লেয়ারটা ক্রিয়েট করলাম, এখানে একটা নাল লেয়ার ক্রিয়েট হয়েছে, দেখেছেন? না, আমরা যখন নাল অবজেক্ট নিয়েছিলাম, নাল অবজেক্টের যে সাইনটা ছিল এটা নাল অবজেক্টের সাইন, আর এটা হচ্ছে অডিও অ্যামপ্লিটিউডের সাইন। এটা দুটো সেম, তাই নয় কি? আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে আবার ডিলিট করে দিই তাহলে কিভাবে করছি? রাইট ক্লিক, কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট, কনভার্ট অডিও টু কিফ্রেমস। ওকে, এবার যদি আমরা এই অডিও অ্যামপ্লিটিউডটাকে ওপেন করি তাহলে দেখবো এখানে কি কি প্রপার্টিস আছে। প্রপার্টিস গুলো কি? একটা এফএক্স যোগ হয়েছে, এবং নরমালি যে ট্রান্সফর্ম প্রপার্টিস গুলো আমরা দেখি, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, এগুলো তো আছেই, সাথে একটা এফএক্স যোগ হয়েছে। তার মানে অডিও অ্যামপ্লিটিউড একটা এক ধরনের এফেক্টস। যদি আমরা এফএক্সটাকে ওপেন করি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? লেফট চ্যানেল, রাইট চ্যানেল, বথ চ্যানেল। আচ্ছা, যেমন আপনারা যখন যখন আমার এই শব্দগুলো যখন আপনারা যদি হেডফোন দিয়ে শুনেন তাহলে খেয়াল করবেন যে আপনি দুইটা কানেই শুনতে পাচ্ছেন, হেডফোনের দুইটার সাউন্ডই আপনি শুনতে পাচ্ছেন। এই জন্য যখন আমরা প্রিমিয়ার প্রোতে কাজ করতে যাব তখন এটা বুঝতে পারবেন যে আপনি যদি চান কখনো কখনো শুধুমাত্র লেফট চ্যানেলেই শুনতে চান, মানে একটা কানে শুনতে চান লেফট কানে, তখন তখন আপনি শুধুমাত্র লেফট চ্যানেল রেখে রাইট চ্যানেল বাকিটা ডিলিট করে দিবেন। আর যদি রাইট চ্যানেলে শুনতে চান তাহলে লেফট চ্যানেলটা অফ করে দিবেন। আর যদি বথ চ্যানেলে শুনতে চান, মানে একই সাথে দুইটা গানেই শুনতে চান, তাহলে সেটাকে হচ্ছে বথ চ্যানেল বলা হয়। এটা প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে খুবই কার্যকরী। অথবা অ্যাডোবি অডিশন নামে আরেকটা সফটওয়্যার আছে, ওইটাতে শুধুমাত্র সাউন্ডের কাজ করা হয়। তো এত ডিপলি যাচ্ছি না, শুধু মনে রাখেন যে সাধারণত শব্দ শোনার ক্ষেত্রে তিনটা অপশন আছে, লেফট চ্যানেল, রাইট চ্যানেল এবং বথ চ্যানেল। বথ চ্যানেল দিয়ে দুই কান শোনা যাচ্ছে, লেফট এন্ড রাইট কান ইন্ডিভিজুয়ালি শোনা যাচ্ছে। আমরা এখন শুধুমাত্র কাজ করব বথ চ্যানেল দিয়ে, লেফট চ্যানেল এবং রাইট চ্যানেল অফ করে দিব। অফ করার আগে এখানে একটা জিনিস দেখেন, আমি যদি আরেকটু জুম করি, জুম করার ওয়েটা কি? প্লাস প্রেস করা, তাহলে জুম হয়ে যাবে, বা এখান থেকে এই সাইনটাকে জুম করা, বড় বা ছোট করা। এখন ঝুম করার সাথে সাথে খেয়াল করেন যেখানে যেখানে এগুলোকে বলা হয় কি ফ্রেম, এগুলোকে বলা হয় কি ফ্রেম। আপনারা হয়তো যারা টিউটোরিয়াল গুলো দেখেছেন তাদের জন্য বিষয়টা খুবই সহজ। কি ফ্রেম ক্রিয়েট হয়েছে, এই কি ফ্রেম গুলো কিসের সাথে সম্পৃক্ত? সম্পৃক্ত হচ্ছে এখানে ওয়েব ফর্মের সাথে। আপনারা আমার কথা বুঝতেছেন? ওকে, আমরা লেফট এবং রাইট চ্যানেল দুইটাকে ডিলিট করে দিচ্ছি। আপনারা এগুলোর টিউটোরিয়াল গুলো পাবেন আশা করছি ইনশাল্লাহ। আমরা বথ চ্যানেলটাকে যদি আবারও অন করি তাহলে এখানে একটা স্লাইডার নামে একটা অপশন আছে। কি? বথ চ্যানেলের মধ্যে স্লাইডার নামে একটা অপশন আছে। যদি আমরা স্লাইডারটাকে সিলেক্ট করি তখন দেখেন এখানকার যত কিফ্রেম গুলো আছে এগুলো সিলেক্টেড হয়ে যাচ্ছে। আবার যদি স্লাইডারটাকে আমরা ডিসিলেক্ট করি তাহলে কিফ্রেম গুলো ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এবার মাইকটা অন করা আছে? আচ্ছা, এবার আমরা দেখি যে আমরা কি চাচ্ছিলাম যে এই অডিওর ফর্মের সাথে, এই অডিও ওয়েব ফর্মের সাথে আমরা এই গ্রাফিক্সটাকে সিনক্রোনাইজ করব। সিনক্রোনাইজ করার ক্ষেত্রে আমরা নতুন একটা লেয়ার পেয়েছি। তার মানে এই অডিওটার যে ওয়েব ফর্মগুলো রিপ্লেস হয়ে কি ফ্রেম হয়ে গেছে, ওয়েব ফর্মগুলো রিপ্লেস হয়ে কি ফ্রেম কনভার্ট হয়েছে। এখন যদি আমরা এই গ্রাফিক্সের কোনো একটা প্রপার্টিস যেমন পজিশন, স্কেল অর রোটেশন, যে কোনো একটা প্রপার্টিসের সাথে যদি আমাদের এখানে অডিও অ্যামপ্লিটিউডের স্লাইডারটাকে অ্যাডজাস্ট করে দেই, তাহলে এই দুইটা লেয়ার, এই দুইটা লেয়ার বলতে এই গ্রাফিক্স লেয়ার এবং অডিও লেয়ারটা সিনক্রোনাইজড হয়ে যাবে। এটাকে বলা হয় এক্সপ্রেশন। এক্সপ্রেশন শব্দটা শুধু মাথায় রাখেন যে সামথিং। আচ্ছা, মাইকটা অফ করে দেন না।
there is something in After Effects named by expression. এক্সপ্রেশন জিনিসটা অ্যাকচুয়ালি যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে, যারা ওয়েবসাইট ক্রিয়েট করার কাজ করে বা এই সফটওয়্যার গুলো ক্রিয়েট করার কাজ করে, তাদের জন্য যে কোডিং ল্যাঙ্গুয়েজ, এই কোডিং ল্যাঙ্গুয়েজটাকে এক্সপ্রেশন বলা হয় আফটার এফেক্টস এর ভাষায়। তাছাড়াও এক্সপ্রেশন দিয়ে আরো অনেকগুলো কাজ করা যায় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তবে মোশন গ্রাফিক্স বা আফটার এফেক্টস এর এক্সাম বা নর্মাল আফটার এফেক্টস ইউজার বা অ্যানিমেটর এগুলোর জন্য এক্সপ্রেশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। যেটা এক্সপ্রেশন এটা আমরা ম্যানুয়ালি করতে পারবো। আপনারা কিছুই বুঝতেছেন না, কিন্তু শব্দটা মনে রাখেন, এক্সপ্রেশন বা আফটার এফেক্টস কিভাবে এক্সপ্রেশন ক্রিয়েট করা হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা বলছিলাম যে এই গ্রাফিক্স এর সাথে অডিও লেয়ারটাকে সিনক্রোনাইজ করব। সিনক্রোনাইজ করার ক্ষেত্রে অডিও লেয়ার থেকে আমরা নতুন একটা লেয়ার পেয়েছি, যেটা অডিও ওয়েব ফ্রেম থেকে আমাদেরকে কি ফ্রেমে কনভার্ট করে দিয়েছে। এখন যদি এই গ্রাফিক্স এর কোনো প্রপার্টিস এর সাথে, আই মিন স্কেল, এই যে দেখেন আমরা লাস্ট ক্লাসে পিকুইপ নামে একটা কথা বলেছিলাম, বা প্যারেন্টিং বা লিঙ্কিং, মনে আছে আপনাদের? প্যারেন্টিং বা লিঙ্কিং, জি স্যার। পিকুইপিং, জি স্যার। লাস্ট ক্লাসে আমরা কথা বলেছিলাম। এখানে খেয়াল করেন, শুধুমাত্র প্রতিটা লেয়ারের জন্য যে লেয়ারের জন্য আলাদা একটা প্যারেন্টিং বা পিকুইপিং অপশন আছে, এবং একই সাথে প্রতিটা প্রপার্টিস এর সাথেও কিন্তু পিকুইপিং নামে যে একটা অপশন দেওয়া আছে বা সাইনটা দেওয়া আছে, খেয়াল করেছেন? এগুলো হচ্ছে পিকুইপিং সাইন। তোমরা এখানে এখানে শব্দটাকে পিকুইপ লেখা আসে, প্যারেন্ট পিঙ্ক, পিক, পিক উইপ, হ্যাঁ শব্দটা আসছে PICKWHIP, পিক উইপ। সো আমরা কি করব, গ্রাফিক্স এর কোন একটা প্রপার্টিস এর সাথে এই অ্যামপ্লিটিউডের যে স্লাইডার অপশন, যে কিফ্রেমটা ক্রিয়েট হয়েছে ওটার সাথে আমরা লিংক করে দেব। যদি আমি এই স্কেলটাকে স্লাইডারের সাথে পিকুইপ করে দিই, খেয়াল করছেন আপনারা, এবার যদি আমি প্লে করি, দেখতে পাচ্ছেন জি স্যার। কি হচ্ছে এখানে? হচ্ছেটা হচ্ছে এই যে যেখানে ওয়েব ফ্রমটা হাই, খেয়াল করেন এখানে আমরা এখানে এবার ওয়েব ফ্রমের দিকে খেয়াল করেন, এবার আমরা যে ওয়েব ফ্রমটা এখন যে ওয়েব ফ্রমটাতে আছি এটা হাই, হাই অবস্থায় আছে। এখন আমার এই গ্রাফিক্সটা বড় দেখাচ্ছে। এবার আমি যেখানে ওয়েব ফ্রমটা একেবারে ল, সেখানে যদি যাই, দেখছেন এবার সেখানে গ্রাফিক্সটা দেখাই যাচ্ছে না। আবার যখন আমি হাই ওয়েব ফর্মে যাব, এটাকে বড় দেখাবে, এবং যেখানে কম সেখানে ছোট দেখাবে, যেখানে নাই একেবারে শূন্য দেখাবে। বুঝতে পেরেছেন? এখানে আরো অনেকগুলো কাজ করা যায়, আরো অনেকগুলো কাজ থাকে। এই অবধি বুঝতে পেরেছেন কিনা? আই মিন অডিওর সাথে গ্রাফিক্স এর যে সিনক্রোনাইজেশন, এইটুকু রিয়েলাইজ করতে পেরেছেন কিনা? সহজ ওয়ে হচ্ছে অডিওটাকে, অডিও ওয়েব ফর্মকে কি ফর্মে কনভার্ট করা প্রথমে, এবং কি ফ্রেমের সাথে গ্রাফিক্সকে পিকুইপ করে দেওয়া, মানে কি ফ্রেমের সাথে গ্রাফিক্সকে সিনক্রোনাইজ করে দেওয়া। জি স্যার, বুঝতে পারছি। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি ভেবে নিচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটু অ্যাডভান্স জায়গায় যাই। আসলে শুধুমাত্র এই পিকুইপিং বা সিনক্রোনাইজিং, ভিজুয়াল এফেক্টস এগুলো নিয়ে হয়তো কমপ্লিট একটা বা দুইটা ক্লাস নেওয়া যায়, কিন্তু আমি আসলে এত ডিপলি যাচ্ছি না। কারণ আপনি যখন প্র্যাকটিক্যাল কাজ করতে যাবেন তখন অনেক প্রশ্ন তৈরি হবে, প্রশ্নের সাথে সাথে আপনি আরো ডিপেস্ট বিষয়গুলো বুঝতে পারবেন। কিন্তু বেসিক বিষয়গুলো যখন আপনি বুঝতে পারবেন তখন অন্যান্য বিষয়গুলো সহজ হয়ে যাবে। তাহলে আমরা তাহলে কি করেছি এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এই টাইমলাইনটাকে মুভ করছি, এবার এখানে খেয়াল করেন এই স্কেল ভ্যালুর দিকে খেয়াল করেন, স্কেল ভ্যালুর দিকে দেখেন এই স্কেল ভ্যালুটাও বাড়ছে এবং কমছে, খেয়াল করছেন? স্কেল ভ্যালুটা বাড়ছে এবং কমছে, যেখানে হাই এখানে বেশি, যেখানে ল সেখানে জিরো। তার মানে এখানে যেহেতু স্কেল ভ্যালুটা জিরো, এই জন্য আমার গ্রাফিক্সটাও জিরো। আবার এখানে যেহেতু স্কেল ভ্যালুটা হাই 37.9, এখানে আমার
যে গ্রাফিক্সটা সেই গ্রাফিক্সটাও হাই। আশা করি বুঝতে পেরেছেন। এবার আরো কিছু, যেমন আমি যদি চাই, এখন আমার গ্রাফিক্সটা আরেকটু বড় ছিল নরমালি, যখন আমরা অডিও অ্যামপ্লিটিউডটাকে কিবোর্ড কি ফ্রেমে কনভার্ট করার আগে গ্রাফিক্সটা আরেকটু বড় ছিল, কিন্তু এটা ছোট হয়ে গেছে এখন। ছোট হয়ে যাওয়ারটা কারণটা কি? অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে আগের সাইজে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এখানকার স্লাইডারের যে কি ফ্রেম গুলো, যেই কি ফ্রেম গুলো আমরা তৈরি করেছি ওয়েব ফ্রেম থেকে, এই কি ফ্রেম গুলোকে বড় করতে হবে, কি ফ্রেম গুলোকে ইনক্রিজ করতে হবে। এটার জন্য আমরা নেক্সট যে ক্লাসগুলো আসবে, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট বা কি ইজি ইজ বা কিভাবে গ্রাফ কাজ করতে হয়, তখন আমরা এটা বুঝতে পারবো। আমি যখন ওই ক্লাসগুলো নিব তখন আমি আবার এখানে আসব। আচ্ছা, এই টপিকটাতে আমরা আবার আসবো কিভাবে আমরা এটাকে বড় করতে পারি। এখানে যদি আমরা আমরা স্কেলের সাথে স্কেল ভ্যালুর সাথে স্লাইডারটাকে অন করেছি, কিন্তু যদি আমরা ধরেন আমরা যেটা এক্সপ্রেশন নিয়ে যে কথাটা বলছিলাম, কিভাবে আফটার এফেক্টসে এক্সপ্রেশন ক্রিয়েট করা হয়, যদি আমরা রোটেশনের মধ্যে এক্সপ্রেশন ক্রিয়েট করতে চাই, ধরুন এই রোটেশন ভ্যালুটাকে আমরা এক্সপ্রেশন করতে চাই, শব্দটাই বারবার উচ্চারণ করছি যেন আপনার মাথায় গেঁথে থাকে। যদি অল প্রেস করি, আমি কিবোর্ডে অল প্রেস করছি, দেন এই রোটেশন ভ্যালুর পাশে যে স্টপওয়াচটা আছে, এখানে যদি ক্লিক করি তাহলে কি হয় দেখেন, কি দাঁড়াচ্ছে এখানে? এখানে কিছু একটা শব্দ আসছে, কিছু লেখা আসতেছে, লেখাগুলো খেয়াল করেন। এক্সপ্রেশন, রোটেশন, এখানে ইকুইভ্যালেন্ট সাইন, এখানে গ্রাফ সাইন, এখানে পিকুইপ, এবং এখানে একটা ছোট অপশন যেটা আমরা ক্লিক করলে আমরা এই যে দেখেন এখানে কি কি দেখাচ্ছে। যেমন এখানে জাভাস্ক্রিপ্ট নিশ্চয়ই আছে, জাভাস্ক্রিপ্ট ম্যাথ, আদার ম্যাথ, ইন্টারপোলেশন, গ্লোবাল, এই সবগুলোই হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা কি? এক্সপ্রেশন ইজ ওয়ান কাইন্ডস অফ কোডিং। এক্সপ্রেশন ইজ ওয়ান কাইন্ডস অফ কোডিং। যারা কোডিং এর কাজ করে তাদের জন্য এটা খুব সহজ, তারা এটা সহজে বুঝতে পারবে। আমি পার্সোনালি বলছি, আমি নিজেও কখনো এক্সপ্রেশন ব্যবহার করিনি কোনো কাজে, তবে কিছু কিছু এক্সপ্রেশন মুখস্থ থাকে। মুখস্থ করা হয় এই জন্য যেন বিশেষ বিশেষ প্রজেক্টে যেমন রোটেশন স্কেল করার জন্য প্রয়োজন হয়, এগুলো জাস্ট আমি মুখস্থ করে রেখেছি, কিন্তু আদারওয়াইজ আমি খুব ভালো বুঝি না, এটা আমার দুর্বলতা। তবে শুধু এটুকু মাথায় রাখেন কিভাবে এক্সপ্রেশন ক্রিয়েট করতে হয়। এক্সপ্রেশন যদি আপনি পজিশনে যদি এক্সপ্রেশন ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে অল প্রেস করে এই স্টপ ওয়াচে ক্লিক করলেই এক্সপ্রেশন ক্রিয়েট হবে। তো আমি যদি ব্যাকে যাই, তাহলে রোটেশনের ক্ষেত্রেও এক্সপ্রেশন ক্রিয়েট হলো। এক্সপ্রেশন যেমন আমি কিছু মুখস্থ এক্সপ্রেশন বলতে পারি। যদি আমি এখানে টাইম, আপনাদের কারো কোডিং এর এক্সপিরিয়েন্স আছে? স্টার 50, ওকে। এবার যদি আমরা এটাকে প্লে করি, দেখে খেয়াল করেন, ঠিক যেমন স্কেল আপ স্কেল ডাউন হচ্ছে, একই সাথে এটা কিন্তু রোটেশনও হচ্ছে, কারণ আমরা রোটেশনে এক্সপ্রেশন ইউজ করেছি। খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে? একটু স্যার। নিজে থেকে- স্যার একটু জি না স্যার, ওই ভিডিওতে দেখছি তো স্যার, এই জন্য সমস্যা হ্যাঁ, হচ্ছে। যারা টিউটোরিয়াল গুলো দেখেছেন ওদের জন্য ব্যাপারটা একটু ইজি হয়ে যাবে। আমি এটা কেন করছি, কিভাবে করছি সেটা আপনাদের প্রশ্ন না করলে হবে, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ বুঝে নেবো কিভাবে আমি এটা বড় করেছি। স্যার এটার সাথে কি ওই ভয়েস মানে সাউন্ডটাও শোনা যাবে? জি জি, সাউন্ডটাও শোনা যাবে। আপনারা এখানে আমি জাস্ট একটা বাজে গ্রাফিক্স দিয়েছি, সাধারণত লোগো বা বিশেষ কোনো সাইন, যেটা মিউজিকের সাথে সাধারণত স্টক ভিডিও গুলোতে আপনারা ইউটিউবে এরকম শত শত ভিডিও দেখতে পাবেন, শত শত ভিডিও। যারা ভয়েসের সাথে অ্যানিমেশনের কাজ করে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। আজকে তাহলে এই অবধি থাকলো এই টপিকের, যে কিভাবে অডিওর সাথে গ্রাফিক্সকে সিনক্রোনাইজ করতে হয়। কোডিং কিছুটা পারি, HTML CSS প্রোগ্রাম, ও আচ্ছা, তারিক বললো আপনি HTML CSS প্রোগ্রাম, সি প্রোগ্রাম, এত দিকে যাবেন না। যদি আপনি HTML CSS শিখেন, স্টাক উইথ ইট। যদি আপনি অ্যাডোবির অন্যান্য সফটওয়্যার গুলো শিখেন, স্টাক উইথ ইট। এত দিকে পা বাড়ালে সমস্যা। আপনি কখন পা বাড়াবেন? যখন আপনি ধরেন অ্যাডোবের 4টা সফটওয়্যারের উপরে আপনার খুব ভালো দখল আছে, তখন আপনি হয়তো ভাবতে পারেন যে না, তাহলে আমি 3D-টা শিখি। কখন কিভাবে শিখবেন? যখন আপনি এই 4টা সফটওয়্যার শিখার পরে আপনার মান্থলি 50-60 হাজার টাকা
রেভিনিউ হচ্ছে আপনি আপনার কাজটা অন্য একজনকে দিয়ে করিয়ে নিতে পারছেন, আপনি এর মধ্যে একটা 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় বের করতে পারছেন নিজের জন্য, তখন হয়তো আপনি আস্তে আস্তে সিনেমা 4D বা ব্লেন্ডার বা অ্যাডোবি অডিশন বা অ্যাডোবি ইউএক্স ইউআই ডিজাইন এগুলো সম্পর্কে ধারণা নিতে পারেন। এগুলোতে আপনার এক্সপার্ট হতে হবে না, আপনার যেই জায়গাটাতে এক্সপার্ট হলে আর্নিং আসবে আপনি ওই জায়গাটাতে স্পেসিফিকলি এক্সপার্ট হন। কারণ সবকিছুর কিছু কিছু জানতে হয়, আর কিছু কিছু বিষয়ের সবকিছু জানতে হয়। আর এটা হচ্ছে কিছু কিছু বিষয় যেটাতে আপনি আর্নিং করবেন। আচ্ছা, তাহলে আমরা এই অবধি থাকলাম কিভাবে অডিওর সাথে গ্রাফিক্সকে সিনক্রোনাইজ করা যায়। এখানে এখানে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তৈরি হতে আরো সময় লাগবে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আমরা একটা নতুন কম্পোজিশন নেই। আমরা আসলে এখানে কথা বলছিলাম, আমরা এই পার্টসটা হচ্ছে শুধুমাত্র লেয়ার নিয়ে কাজ করা হয়। আফটার এফেক্টসে অনেক প্রকারের লেয়ার আছে, প্রতিটা লেয়ারের আলাদা আলাদা সাইন আছে, এবং প্রতিটা লেয়ারকে চিনা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি এক্সামে অবশ্যই একটা কোশ্চেন পাবেন যে কোনটা কোন ধরনের লেয়ার। আমি সবগুলো লেয়ারকে সাজাচ্ছি, আপনারা কাইন্ডলি দেখেন, এটা থিওরিটিক্যাল বিষয়। যেমন আমরা রাইট ক্লিক করে যদি নিউতে যাই, তাহলে এখানে সবগুলো লেয়ার স্টাইল গুলো দেখতে পাচ্ছি। বা আমরা যদি এখানে লেয়ারে যাই, লেয়ার থেকে লেয়ার বিভিন্ন রকমের লেয়ার দেখতে পাচ্ছি। কন্টেন্ট লেয়ার, ফিল লেয়ার, অ্যাডোবি ফটোশপ ফাইল বা ম্যাক্সন সিনেমা 4D, এই তিনটা অপশন আমরা স্কিপ করে যাব, কারণ এটা খুব বেশি একটা প্রয়োজন হয় না। যদি আপনি ফটোশপ ফাইল ইনপুট করতে চান, তাহলে সাধারণত আমরা কন্ট্রোল আই বা ডাবল ক্লিক করে বা ফাইল থেকে ইনপুট থেকে আমরা ফটোশপের ফাইল ইনপুট করতে বা বা ম্যাক্সন সিনেমা 4Dর ফাইলটাও আমরা এভাবে ইনপুট করতে পারি। কিন্তু সাধারণত যে সকল লেয়ার, যেমন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, শেপ লেয়ার, নাল লেয়ার, ক্যামেরা লেয়ার, লাইট লেয়ার, সলিড লেয়ার এবং টেক্সট লেয়ার, এই লেয়ারগুলো সাধারণত আফটার এফেক্টস এর মধ্যে থেকে ক্রিয়েট করতে হয়। সো প্রথমে আমরা আমরা ভিডিও লেয়ার, অডিও লেয়ার, তারপরে হচ্ছে ইমেজ লেয়ার, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তারপরে একটু আরো ফোকাস করতে হবে, কারণ এখানে আমাদের টপিকের মধ্যে একটা জিনিস আছে, ফুটেজ ভার্সেস টেক্সট ভার্সেস শেপ লেয়ার, মানে লেয়ার নিয়ে কথা। এবং এখানে আরো কিছু লেয়ার, আমি শব্দটা এই জন্য আপনাদের মাথায় রাখতে বলছি, রিকগনাইজড মানে চিহ্নিতকরণ, দ্য ডিফারেন্ট টাইপস অফ লেয়ার ইন দ্য টাইমলাইন প্যানেল। টাইমলাইন প্যানেলে যে বিভিন্ন ধরনের লেয়ার আছে, এই লেয়ারগুলোকে রিকগনাইজ করতে বলেছে, নট ওয়ার্ক উইথ দিস লেয়ার, not work with this layer, they mention here to recognize this layer। ঠিক আছে, রাইট ক্লিক করছি, নিউ টেক্সট লেয়ার, যে কোনো আমরা টেক্সট অ্যাড করতে পারি। অ্যাডোবের সফটওয়্যার গুলোতে আরেকটা প্রবলেম হচ্ছে, আপনি যদি যেই কাজটা প্রিভিয়াস টাইমে করেছেন এই কাজটাই সেভ রাখে ওরা। ফটোস লেয়ার থেকে আমি স্কেল ডাউন করছি, ভিডিও লেয়ার, এটাকে আমি স্কেল ডাউন করছি, অডিও লেয়ার, সলিড লেয়ার। ওকে, সলিড লেয়ার নিয়ে একটু কথা বলার আছে, আমি একটু প্রজেক্ট প্যানেলটাকে ক্লোজ করে নিই। আচ্ছা, এগুলোর প্রত্যেকটারই শর্টকাট আছে, আমি শর্টকাট গুলো মুখস্থ জানি, খুব বেশি একটা শর্টকাটের প্রয়োজন হয় না, কারণ যেহেতু রাইট ক্লিক করে এই কাজটা করা যায়। সলিড লেয়ার, সলিড লেয়ার হচ্ছে আহ এমন এক প্রকার লেয়ার যেখানে আপনি যে লেয়ারটার মধ্যে থেকে আপনি নিজে কালারটাকে
ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। ধরেন এখানে এবং কালারের যে কালারটা আপনি সিলেক্ট করেছেন ওই কালারটার অ্যাকচুয়াল নাম কি অথবা সেই কালারটার কোড কি সেটা সম্পর্কিত উল্লেখ দেওয়া থাকে। যখন আপনি সলিড লেয়ার নিচ্ছেন এখানে যে কালার অপশন, যে এখানে দেখেন যে কালারটা দেওয়া আছে এই কালারটার নাম হচ্ছে ডার্ক গ্রে সলিড কালার। মানে সলিড লেয়ার বলতে সলিড ওয়ান বলতে সলিড লেয়ারটাকে বোঝানো হয়েছে, আর কালারটার নাম হচ্ছে ডার্ক গ্রে। আমি যদি আবার এখানে চেঞ্জ করি তাহলে ডিপ রেড কালার, ডিপ রয়্যাল ব্লু কালার, মানে প্রতিটা কালারের নাম অনুসারে সলিড লেয়ারটা ক্রিয়েট হয়। সলিড লেয়ার নিচ্ছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যখনই আপনি সলিড লেয়ার ক্রিয়েট করছেন তখন এই সলিড লেয়ারের একটা অংশ প্রজেক্ট প্যানেলও সেভ থাকবে। সলিড নামে আলাদা আর একটা ফোল্ডার ওপেন হবে। আমরা যে লেয়ারটা নিয়েছি ডিপ রেড অথবা ডিপ ব্লু, এটা এখানেও আছে এই সলিড লেয়ারের মধ্যে আছে। কি আছে? এই 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 কালারটা আমরা নিয়েছিলাম ডিপ রয়্যাল ব্লু সলিড কালার, সলিড লেয়ার। তার মানে ডিপ রয়্যাল ব্লু নামে এখানে আপনি লেয়ার প্যানেলে যে সলিড লেয়ারটা নিচ্ছেন এইটা আবার ঠিক প্রজেক্ট প্যানেলে আলাদা একটা ফোল্ডার হিসেবে থাকছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে সলিড লেয়ারকে অ্যানিমেশন করা যায়। যদি আমরা এই লেয়ারটাকে ওপেন করি দেখেন ট্রান্সফর্ম পাচ্ছি, পজিশন, স্কেল, রোটেশন এবং অপাসিটি। যদিও এটা কোনো ব্ল্যাঙ্ক মনে হয় কিন্তু এই লেয়ারের প্রতিটা প্রপার্টিসকে আমরা অ্যানিমেট করতে পারি। তাহলে সলিড লেয়ারের পরে হচ্ছে লাইট লেয়ার। লাইট লেয়ার নিয়ে অনেক কথা বলার আছে। আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরে যেভাবে লাইটটা ইউজ করেছি 3D এক্সট্রুশনে, এফএক্টস এবং প্রিসেটে, এখানে ব্যবহার করার ধরনটা প্রায় কাছাকাছি। স্পট লাইট ওয়ান। তাহলে সলিড লেয়ারে যখন আমরা লাইট লেয়ার নিচ্ছি তখন কি ধরনের এফেক্ট পড়ছে সেটা একটু খেয়াল করেন। যখন আমরা লাইট লেয়ার নিচ্ছি, আরেকটা লেয়ার নিলে হয়তো বুঝতে পারছি। আচ্ছা, লাইট লেয়ারটা সবসময় 3D হয়। যখন আমরা লাইট লেয়ার নিচ্ছি ভাবতে হবে যে এটা একটা 3D লেয়ার। 3D মানে হচ্ছে 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল মিনস আপনি সব দিক থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ভিউ দেখতে পাবেন। এবং 3D লেয়ারের প্রাথমিক 3D বোঝার প্রাথমিক বিষয়টা হচ্ছে যে এই লেয়ারটার মধ্যে তিনটা আলাদা পজিশন, আলাদা ভ্যালু থাকে। এক্স ভ্যালু, ওয়াই ভ্যালু এবং জেড ভ্যালু। খেয়াল করছেন? জেড ভ্যালু, এক্স ভ্যালু এবং ওয়াই ভ্যালু। আপনাদের কাছে বিশেষভাবে এটা মেনশন থাকবে যে আপনারা এই কোনটা কোন ভ্যালু এটা মুখস্থ করে ফেলবেন। মুখস্থ বলতে আপনার কাছে মনে হতে পারে যে এটা মুখস্থ করার বিষয় নাকি, না এটা মুখস্থ করার বিষয়, সিরিয়াসলি মুখস্থ করার বিষয়। এক্স হচ্ছে রেড হচ্ছে এক্স ভ্যালু, গ্রিন হচ্ছে ওয়াই ভ্যালু এবং ব্লু হচ্ছে জেড ভ্যালু। কারণ সকল আপনি যদি সিনেমা 4D কাজ শিখতে যান বা ব্লেন্ডারের কাজ করেন, সকল জায়গায় যখনই আপনি 3D বলতে কোনো বিষয় পাবেন তখনই আপনি 3টা ডাইমেনশন আলাদা করে পাবেন প্রত্যেকটার জন্য। প্রত্যেকটাকে নামকরণ করা হয়েছে এক্স ওয়াই জেড এইভাবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ওকে। আমরা এক্স ভ্যালুর কাজটা কি, নর্মালি আমরা 2D, আমরা যখন যখন আমরা এই লেয়ার গুলো হচ্ছে 2D লেয়ার, তাই না? এই লেয়ার গুলো যেমন আমরা যদি এই জেপিজি ইমেজটাকে দেখি এটা একটা 2D লেয়ার। বাকি লেয়ার গুলোকে বন্ধ না করে যদি শুধুমাত্র এই লেয়ারটার উপরে সোলো ক্লিক করি, সোলো, তাহলে এই লেয়ারটা ছাড়া বাকি লেয়ার গুলো দেখা যাওয়ার কথা নয়, কিন্তু দেখা যাচ্ছে। কেন যাচ্ছে আমি জানি না। আচ্ছা, ক্যাঙ্গারু জিপি, এইটা ডিপ সলিড তো অফ করা আছে। ওডি লেয়ার, সিটিএমপি4 অফ, ক্যাঙ্গারু অন আছে, মোশন এটা তো অফ, স্পটলাইট অফ। অন থাকবে কেন?
আপনারা একটু কাইন্ডলি খেয়াল করেন, আমরা যে এই টেক্সটের যে লেয়ারটা নিয়েছি একটু অন্যদিকে যাচ্ছি, কিন্তু গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দেন। এই যেই টেক্সট লেয়ারটা আমরা এখানে ব্যবহার করছি, এখানে দুইটা ভ্যালু দেওয়া আছে, যেমন স্কেল বা পজিশনের জন্য দুইটা ভ্যালু দেওয়া থাকে। আমি যদি এটাকে প্রপার্টিজ গুলো ওপেন করি তাহলে আরো সহজ হবে। পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটির জন্য একটা ভ্যালু, রোটেশনের জন্য দুইটা ভ্যালু, স্কেলের জন্য দুইটা ভ্যালু বা পজিশনের জন্য দুইটা ভ্যালু। এই ভ্যালুগুলোর মানে কি? একটা হচ্ছে এক্স ভ্যালু আর একটা হচ্ছে ওয়াই ভ্যালু। এক্স ভ্যালু মানে কি? এক্স ভ্যালু হচ্ছে ডান থেকে বামে, ওয়াই ভ্যালু হচ্ছে উপর থেকে নিচে, তাই নয় কি? হ্যাঁ, তাহলে ডান থেকে বাম, উপর থেকে মানে আপ টু ডাউন, না এটাকে কি বলা হয়, হাই টু ল, হাই টু ল। এখন যদি আমরা এই লেয়ারটাকে, এই টেক্সট লেয়ারটাকে যদি আমরা 3D লেয়ারে কনভার্ট করি, এখানে দেখেন একটা সাইন দেওয়া আছে 3D লেয়ার, allow this layer to be manipulated in 3 dimension। যদি আমরা এখানে 3D তে ক্লিক করি, দেখেন সাথে সাথেই এখানে ভ্যালু হয়ে যাচ্ছে 3টা। যেমন স্কেল ভ্যালু এতক্ষণ 2টা ছিল, এখানে 3টা হয়ে গেছে। পজিশন ভ্যালু 2টা ছিল, 3টা হয়ে গেছে। অ্যাঙ্কার পয়েন্ট ভ্যালু 2টা ছিল, 3টা হয়ে গেছে। আপনারা আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এখানে যখন আপনি এই টেক্সট লেয়ারটাকে 3D করেছেন, সেম ভাবে আমি বাকি লেয়ার গুলোকে অফ করছি। খেয়াল করেন এখানে কিন্তু অ্যাক্সেস গুলো দেখাচ্ছে, এক্স অ্যাক্সেস, ওয়াই অ্যাক্সেস এবং জেড অ্যাক্সেস। অ্যাক্সেস মানে কি? দিক, AXIES সম্ভবত স্পেলিংটা, আমি স্পেলিং এ খুবই দুর্বল, এই জন্য আমার IELTS মার্কসও কম এসেছিল। সো এখানে এই টেক্সট লেয়ারের মধ্যে আমরা 3টা ভ্যালু দেখছি। রেড মানে হচ্ছে এক্স, ওয়াই মানে হচ্ছে গ্রিন, আর জেড ব্লু। যদি আমরা এক্স এ ক্লিক করি, দেখেন এটা কি হচ্ছে, ডানে বামে যাচ্ছে। ওয়াই যখন ক্লিক করছি উপরে নিচে যাচ্ছে। কিন্তু যখন আমরা জেড এ ক্লিক করছি তখন কি হচ্ছে, জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে, জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে। তার মানে এটা, মানে এটাকেও এক ধরনের উপর নিচ বলা যায় আসলে। এখানে এই ভিউটাকে যদি আপনি প্র্যাকটিক্যালি দেখেন, প্র্যাকটিক্যালি আপনি কি ধরনের, যেমন আপনার সামনে যদি পেপার ওয়েট থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। পেপার ওয়েট থাকলে, যে পেপার ওয়েটের 6টা তলে আমরা দেখতে পাই, 3 দুগুণে 6টা তল আমরা দেখতে পাচ্ছি, আপ ডাউন, ডান বাম এবং উপর নিচ। সো উপর নিচের জন্য হচ্ছে আমরা জেড ভ্যালুটা ইউজ করি, এক্স ভ্যালুটা আমরা ইউজ করি ডান বাম করার জন্য, আর ওয়াই ভ্যালুটা ইউজ করি আমরা উপর নিচ ব্যবহার করার জন্য। এইটা হচ্ছে 3Dর একেবারে বেসিক বিষয়। আপনি 3Dর যত কাজই করতে যাবেন সেখানে আপনাকে এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা নিয়েই কাজ করতে হবে। ওকে, যদি আমরা আবার এটাকে 2D লেয়ারে কনভার্ট করি, দেখেন এখন আর এই সাইনটা নেই। সো আমরা কথা বলছিলাম লাইট লেয়ার নিয়ে। যখনই আমরা লাইট লেয়ার নিয়ে কাজ করছি, তার মানে লাইট লেয়ারটা হচ্ছে এক ধরনের 3D লেয়ার, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। লাইট লেয়ার ওয়ান কাইন্ডস অফ 3D লেয়ার। দেন লেয়ার আর কি লেয়ার আছে? ক্যামেরা লেয়ার। ক্যামেরা লেয়ার ইজ অলসো এ 3D লেয়ার। ক্যামেরা লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, নাল অবজেক্ট। ওকে, এবার যে জিনিসটা আমি দেখানোর জন্য এতগুলো কথা বলে এসেছি, সেই জিনিসটা হচ্ছে প্রতিটা লেয়ারে আলাদা কিছু সাইন দেওয়া আছে। যেমন নাল লেয়ারের সাইন হচ্ছে লেভেল কালার, যেটাকে বলা হয় লেভেল কালার হচ্ছে এটা। আর প্রতিটা লেয়ারের জন্য আলাদা একটা সাইন আছে, যেমন টেক্সট লেয়ারের জন্য টি। আমরা যদি শেপ লেয়ার ক্রিয়েট করি, দ্যাট মিনস আমি যদি একটা শেপ নেই, তার মানে আলাদা আরেকটা লেয়ার ক্রিয়েট হলো, এটা হচ্ছে শেপ লেয়ার। শেপ লেয়ারের জন্য স্টার, নাল লেয়ারের জন্য হচ্ছে হোয়াইট রেক্টেঙ্গেল, এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ক্ষেত্রে হোয়াইট রেক্টেঙ্গেল। ক্যামেরা লেয়ারের জন্য ক্যামেরা, স্পট লাইট মানে লাইট লেয়ারের জন্য লাইট, টেক্সট লেয়ারের জন্য টি, ইমেজ লেয়ারের জন্য ইমেজের সাইন, ভিডিও লেয়ারের জন্য ভিডিও সাইন, এবং অডিও লেয়ারের জন্য আলাদা করে অডিও সাইন।
এবং এখানে আপনি অফ বা অন করে মিউট বা আনমিউট করতে পারছেন। আর সলিড লেয়ারের জন্য যেই কালারের সলিড লেয়ারটা আপনি নিয়েছেন ওই কালারটা এখানে থাকবে। এইটা থেকে আপনি থিওরিতে, এক্সামের জন্য থিওরিতে মাস্ট একটা কোশ্চেন পাবেন। একটা না, এখান থেকে 2টা কোশ্চেন পাবেন। আরেকটা বিষয় খেয়াল করেছেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ক্ষেত্রে এখানে আরেকটা সাইন থাকে। আপনারা যারা ফটোশপে কাজ করে এসেছেন তাদের জন্য খুব সহজ হবে বিষয়টা বুঝতে। আমি নিজেও জানতাম না যে ফটোশপেও অ্যাডজাস্টমেন্ট লেয়ারের বিষয় আছে, যেটা সাইনও এরকম। ফটোশপে কাজ করেছেন এমন কেউ রেসপন্স করেন? স্যার আমি করেছি। আর আগে করেছিলাম। আগে করেছিলেন, আচ্ছা। কোনো প্রশ্ন আছে? স্যার কম কম বুঝছি, তবে প্রশ্ন নাই। জি, কম কম বসলেই হবে, কারণ আপনি একদিন, আমি আপনাদের এই ক্লাসটা নেওয়ার আগে প্রায় 40 মিনিটের জন্য মতো, না আরো বেশি হবে, 1 ঘন্টার মতো স্টাডি করেছি। দেন আমি এই সফটওয়্যারটা 2 বছর ব্যবহার করেছি। দেন আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি। তো আমি যেভাবে বলছি ঠিক 100% যদি আপনি এটা গ্রহণ করেন, এটা তো অবাস্তব কথা। তার মানে আমার এই 2 বছরের প্রচেষ্টা কোথায় গেল, বা 2.5 বছরের প্রচেষ্টা কোথায় গেল? আমি যেহেতু 2.5 বছর যাবত কাজ করেছি, তারপরে আমি আরো 40 মিনিট বা 1 ঘন্টা সময় স্টাডি করে দেন আমি আপনাদেরকে ক্লাসটা করি। এবং শুধু তাই না, আমার সামনে নোট নিয়ে বসেছি, আমি আপনাদের সাথে কি কি টপিক নিয়ে কথা বলবো। তো সবকিছু বোঝাটা খুব গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে যা বলা হচ্ছে তার কিছু কিছু অংশ আপনি মনে রাখেন। আর বিষয়গুলো কি ঘটছে সেটা আপনার ব্রেনকে সাপোর্ট করেন, যে হ্যাঁ এইভাবে এইভাবে আফটার এফেক্টস এর সফটওয়্যারটা কাজ করে। কোনটা কিভাবে কাজ করে সেটা কাজ করতে করতে শিখে যাবেন, কিন্তু কিভাবে কাজ করছে সেটা একটু মাথায় রাখেন। তার মানে স্যার এখানে ইনশাআল্লাহ যখন আমরা আমাদের টোটাল ইন্টারফেসটা, তারপরে কোনটা কি কাজ করে এগুলি যখন জানা হয়ে যাবে তখন এমনিতেই আমরা পারবো ইনশাআল্লাহ। কারণ আপনি 2 বছর হয়ে গেছেন স্যার, আমাদেরও যখন 2 বছর, এরকম 2 বছর হবে ইনশাআল্লাহ হয়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ। আর তাছাড়া আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যারা আপনারা আনন্দ কুমার ছাড়া যারা আপনারা ইলাস্ট্রেটর থেকে আসছেন, তারা আপনারা যেই লেভেলের আফটার এফেক্টস এ কাজ করতে পারবেন, এই লেভেলের কাজ খুব কঠিন হবে যারা ইলাস্ট্রেটর জানে না তাদের জন্য। ইলাস্ট্রেটর যেমন আপনারা নিশ্চয়ই ব্যানার ডিজাইন করতে পারেন ইলাস্ট্রেটরে। খুব সিম্পল একটা ব্যানার আপনি নিবেন, অথবা আপনি ফ্রিতে ডাউনলোড করবেন। ফ্রিতে ডাউনলোড করার পর আপনি ওই ব্যানারটাকে আপনি অ্যানিমেশন করবেন। তার মানে অ্যানিমেশনের বিষয়টা তো সিম্পল। অ্যানিমেশনটা কিভাবে করা হচ্ছে, যে প্রতিটা লেয়ারের জন্য যেই প্রতিটা লেয়ারের মধ্যে যে প্রপার্টিজ গুলো আছে, তার মানে এটা একটা 3D লেয়ার, ক্যামেরা লেয়ার, ও ক্যামেরা লেয়ার ইজ অলসো এ 3D লেয়ার। প্রতিটা লেয়ারের মধ্যে যেই ধরনের প্রপার্টিজ গুলো দেওয়া আছে, এই প্রপার্টিজ গুলো নাড়াচাড়া করার নামই তো অ্যানিমেশন। সহজ অর্থে, সহজ অর্থে প্রপার্টিজ গুলো নাড়াচাড়া করাটাই হচ্ছে অ্যানিমেশন। সো আপনি ইলাস্ট্রেটরে যে কাজটা খুব সুন্দরভাবে করেছেন, ওই কাজটাকে যখন আপনি আফটার এফেক্টস এ নিয়ে আসছেন, আনার পরে যদি আপনি আপনার মতো করে স্কেল করছেন, রোটেশন করছেন, পজিশন করছেন, অপাসিটি করছেন, কিছু এফেক্টস দিচ্ছেন, দেন এটাই অ্যানিমেশন। সো এইভাবে খুব বেশি দিন সময় প্রয়োজন, আপনারা খুব দ্রুত অ্যানিমেশনটা শিখে যাবেন, কিন্তু ইন্টারফেসটা খুব চেনাটা বা রিকগনাইজ করাটা গুরুত্বপূর্ণ। আর কোনো প্রশ্ন আছে কারো কোনো? ওকে, আমরা গতকালকে একটা কাজ করেছিলাম, যেটা আমি বলিনি, কাজটা আমি শুধু করে গিয়েছিলাম। এখানে একটা বাটন আছে, যেমন এখানে আমার লেয়ার হচ্ছে 10টা। গতকালকে রিতা এই কোশ্চেনটা করেছিল যে যদি আমরা প্রিকম্পোজ না করি তাহলে কি কাজ করতে পারবো? হ্যাঁ, কাজ করতে পারবো। কিন্তু যখন আপনার 10টা 15টা 20টা লেয়ার হয়ে যায়, তখন হয়তো আপনি চাচ্ছেন সেটা সাধারণত 2D যে রিগিং এর কাজ, যেটা মানে 2D কার্টুনের যে কাজটা, ওই কাজটা করতে গেলে এটা খুব প্রয়োজন হয়। তবে নরমাল কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ধরেন আহ, আপনি শুধুমাত্র MP4 মানে হচ্ছে ভিডিও লেয়ার, ইমেজ লেয়ার, টেক্সট লেয়ার, এই 3টা লেয়ার নিয়ে আপনি কাজ করবেন। আপনি এই 3টা লেয়ারের প্রপার্টিস গুলো নাড়াচাড়া করবেন।
এখন বাকি লেয়ার গুলোকে আপনি কি করবেন? বাকি লেয়ার গুলোকে আপনি অফ করতে পারেন, ফাইন। কিন্তু অফ করার পরেও কিন্তু লেয়ার গুলো থাকছে। আপনি হয়তো এটা কম্পোজিশন প্যানেলে আপনি যদি এখানে অফ করে দেন এই অবধি, কারণ কম্পোজিশন প্যানেলে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু বাকি লেয়ার গুলো তো এখানে উপস্থিত। আচ্ছা, কিন্তু আপনি চাচ্ছেন যে এই ৩ টা লেয়ার থাকুক আর বাকি লেয়ার গুলো হাইড হয়ে থাকুক। হাইড হয়ে থাকুক সাময়িক সময়ের জন্য। এটাকে বলা হয়, কি বলা হয় এটাকে? শাই বাটন। শাই মানে হচ্ছে লজ্জা পাওয়া। যে লজ্জা পাওয়া বাটন, সেই লজ্জা পাওয়াটাই হচ্ছে এখানে শাই। এখানে আর এইখানে যে শাই বাটনটা দেখতে পাচ্ছেন, একই সাথে এখানেও আরেকটা শাই বাটন দেখা যাচ্ছে। একটা বড় শাই আর একটা হচ্ছে ছোট শাই। তো এখন যদি আমরা এই ৩ টা লেয়ারকে ছাড়া বাকি লেয়ার গুলোকে শাই করে, আপনারা লজ্জাবতী গাছ দেখেছেন কিনা? লজ্জাবতী গাছ দেখলে কি ধরলে কেমন হয়? কি রিঅ্যাকশন হয়? এটা চুপসে যায়। এখানেও ব্যাপারটা প্রায় কাছাকাছি। তো আমরা এই ধরেন এই ২ টা লেয়ারের যেই শাই বাটনটা আছে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে, সাথে দেখেন এখানে শাই চিহ্নটা হাইড হয়ে যাচ্ছে এবং একই সাথে এখানের বড় শাইটাকেও অ্যাক্টিভ করে দিতে। তার মানে এটা হচ্ছে কন্ট্রোলার। এটা হচ্ছে কন্ট্রোলার। আপনি যদি এখানে ক্লিক করেন, কি লিখা আসছে? হাইড all layer for which the shy switch is set. যদি আমরা এখানে ক্লিক করি, তার মানে এই ২ টা লেয়ার এখন হাইড হয়ে যাচ্ছে, মানে শাই হয়ে যাচ্ছে। যদি আমরা এটাকে আবার ব্যাক নিতে চাই, তাহলে এখানে যদি আবার ক্লিক করি, তাহলে এই ২ টা লেয়ার ব্যাক হয়ে যাচ্ছে। খুব সিম্পল বিষয়। সেম আমরা এখান থেকে বাকি লেয়ার গুলোকে আমরা স্যার শাই করতে এটা চাই। হাইট হলে কি স্যার ইয়েতে কম্পোজিশনে থাকবে না স্যার? হ্যাঁ, অবশ্যই থাকবে। আমি আমি যখন এটা শাই করছি, দেন আবার যখন এটাকে ক্লিক করছি, তার মানে এটা তো অফ হয়ে যাচ্ছে। এখানে আর এই লেয়ার গুলো দেখা যাচ্ছে না। কিন্তু লেয়ার গুলো দেখা না গেলেও লেয়ারের প্রপার্টিজ গুলো তো কম্পোজিশন প্যানেলে আপনি দেখতে পাচ্ছেন। লেয়ারের প্রপার্টি যেমন আমরা যদি আবারও আনশাই করি, ধরেন এগুলোকে যদি আমরা সবগুলোকে ওপেন করে দেই, আমরা আবার যদি শাই বাটনে ক্লিক করি, তাহলে প্রপার্টিজ গুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যেমন এই লেয়ারটা, এটা শেপ লেয়ার, তাই নয় কি? এটা শেপ লেয়ার ছিল, কিন্তু শেপ লেয়ারের তো লেয়ারটা নাই এখানে, কিন্তু শেপটা এখানে কম্পোজিশন প্যানেলে রয়ে গেছে। যদি আমরা এটাকে এবার যদি আমরা কি এই শেপটাকে প্রপার্টিজ চেঞ্জ করতে চাই, মোশন করতে চাই, অ্যানিমেট করতে চাই, তাহলে আমাদেরকে তো অবশ্যই কাজ করতে হবে লেয়ারে। কিন্তু লেয়ারে তো সেটা নাই, তাহলে কিভাবে লেয়ারটা আবার ব্যাক আনবো? তাহলে আমরা যদি এই শাই বাটনে আবারও ক্লিক করি, তাহলে সবগুলো লেয়ারে চলে আসবে। যদি আপনি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে লেয়ার চেঞ্জ করতে চান, শাই করতে চান, সেটাও পারবেন। যে জাস্ট আমি এই একটা লেয়ারকে শাই করে রাখবো, এটাকে শাই, এখানে অ্যাক্টিভ। আবার আপনি যদি এখানে আনঅ্যাক্টিভ করেন, তাহলে এই লেয়ারটা চলে আসতেছে এবং এখান থেকে আপনি আনসিলেক্টেড করে দিবেন। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তাহলে স্যার এটা কি শুধুমাত্র ওই যে লেয়ারের যে সংখ্যা, মানে আমার যদি ১০০ লেয়ার হয়ে যায় তাহলে শাই করে তারপরে কাজ করার সুবিধাটা পাওয়া যায় নাকি স্যার? হ্যাঁ, এক্স্যাক্টলি। এইটুকুই কাজ করার সুবিধার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। স্যার তাহলে সাই বাটনটাকে কাজ করানোর জন্য তাহলে কি আই বাটনটা অফ করে দিতে হবে? মনে করেন ওই কম্পোজিশন প্যানেলে অনেক ঝামেলা যদি করে, মানে অনেকগুলা একসাথে ইয়া হচ্ছে। বুঝতে পারিনি। স্যার মনে করেন ওই যে রেড রেক্টেঙ্গুলারটা, এইটাকে আমরা সাই করে দিলাম। সাই করে দিলেও যদি আমার আই বাটনটা অন থাকে, তাহলে তো আমি যতই সাই করি আমার কম্পোজিশন প্যানেলে তো সেটাকে দেখা যাবে, তাই না? কম্পোজিশন প্যানেলে সেটাকে দেখা যাবে। এই শাই বাটনটা কাজ করছে হচ্ছে আপনি লেয়ারের কাজ করার ক্ষেত্রে, লেয়ারের প্রপার্টিজ চেঞ্জ করার ক্ষেত্রে। আর এই আই বাটনটা কাজ করছে আপনার কম্পোজিশনে দেখা বা না দেখার কারণে। বুঝতে পেরেছেন? ও আচ্ছা, তার মানে দুইটারই কাজ করতে হবে যদি হ্যাঁ, কোনো লেয়ার নিয়ে যদি কাজ না করি। আপনি জি স্যার, বুঝছি। লেয়ার প্যানেলে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি শাই করবেন। আর যদি আপনি কম্পোজিশন প্যানেলে কাজ করেন, তাহলে সেটাকে আই বাটনটা অফ করে দিবেন, আনসি করে দিবেন। স্যার আমরা যদি প্রি কম্পোজ না করি তাহলে আমি যে সমস্যাটা ফিল করি সেটা হচ্ছে স্যার সিকোয়েন্স করতে গেলে তখন একটু সমস্যা হবে স্যার। মানে সব যদি একই জায়গায় থেকে যায় তাহলে তো সিকোয়েন্স করা মুশকিল হবে। হ্যাঁ, সিকোয়েন্স করা মুশকিল হবে। প্রিকম্পোজ আপনাকে করতেই হবে। আপনি জি যদি স্যার। ইলাস্ট্রেটরে কোনো কাজ আপনি গ্রুপিং করা ছাড়া করার চেষ্টা করেন, অবশ্যই করতে পারবেন। কিন্তু আপনি কাজটা খুব জটিল হয়ে যাবে। জি স্যার। যে কাজটা আপনি 10 মিনিটে করতেছেন, সেই কাজটা হয়তো আপনার আধা ঘন্টা লেগে যাবে। সিম্পল হিসাব।
তো আপনাকে প্রিকম্পোজ করতে হবে। প্রিকম্পোজের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট সি। এটা মুখস্থ করে ফেলেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট ক্লাস এবং আজকের ক্লাসের প্রতিটা টপিকই গুরুত্বপূর্ণ। এর আগের ক্লাসগুলো হয়তো আমারও একটু গড়িমসি ছিল, আমার প্রিপারেশন ছিল না, অ্যাকচুয়ালি আই ওয়াজ সো বিজি উইথ প্রিমিয়ার প্রো এক্সাম। আর আগামী ক্লাসে আপনার আজকের ক্লাসটা এখানে অবধি শেষ। নেক্সট আপনারা যদি মনে করেন যে স্যার আপনি হয়তো সময় আমাদেরকে কম দিচ্ছেন, আরো সময় দেওয়া উচিত, তাহলে সেটা সঠিক হবে না। কারণ বিষয়গুলো যেহেতু একেবারেই আপনাদের কাছে নতুন এবং আপনাদের মধ্যে কেউ আফটার এফেক্টস ইউজ করেছেন এমন কেউ নেই, বা ইউজ করলেও একেবারেই প্রাথমিক পর্যায়ে ছিলেন, প্রতিটা বিষয় গ্রাফস করতে বা ডাইজেস্ট করতে আপনার একটু সময় নিবে। এই জন্য আমি অল্প অল্প করে টপিকটা আগাচ্ছি। নেক্সট ক্লাসের টপিক হচ্ছে ম্যাট, মাস্ক এবং ম্যাট। এই দুইটা টপিক, মাস্ক এবং ম্যাট, নেক্সট ক্লাসের টপিক। মাস্ক কি এবং ম্যাট কি এবং দুইটার মধ্যে পার্থক্য কি, দুইটা কিভাবে কাজ করে, টুলস ফর ক্রিয়েটিং মাস্ক, সবটাই মাস্ক এবং ম্যাট নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এটা অ্যানিমেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানকার প্রতিটা বিষয় আবার কিন্তু এখানেও আছে, দেখবেন প্রতিটা বিষয় আপনি আবার এখানে পাবেন। ট্রিমিং, স্প্লিটিং, স্টেবিলাইজেশন, কালার গ্রেডিং, হ্যাঁ আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়েও কাজ করবো, যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানেও আছে। মোশন ট্র্যাকিং ইউজিং 3D, ক্রোমা কি, XYZ axis, 2-dimensional object, 3-dimensional space, camera, lighting, animating camera, animating object. স্ট্রেস নেওয়ার মতো কিছু নেই, বিষয়গুলো খুব বেশি কঠিন না। আপনাকে জাস্ট আপনার ব্রেইনকে বলতে হবে there is something coming new and you have to grasp it. আপনাদের মধ্যে কেউ IELTS করা আছে এমন কেউ আছেন? IELTS সম্পর্কে নলেজ আছে বা IELTS করেছেন বা তার স্কোর আছে? আচ্ছা, বাকিরা রেসপন্স করে না কেন? না স্যার নাই। করা নাই কারোর, এই জন্য রেসপন্স করছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সহজ 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 উত্তর। আপনাদেরকে যারা অ্যাকচুয়ালি, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে আমি এটা বলবো, মেয়েদের ক্ষেত্রে এটা গুরুত্ব খুবই কম, কারণ দে আর ন্যাচারালি ডিপেন্ডেন্ট অন আদার্স, দে আর ন্যাচারালি স্টাক উইথ আদার পারসন। আপনারা IELTS করার জন্য প্রিপারেশন নেবেন বা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন। কারণ এই বিষয়গুলো যখন আপনি ক্লায়েন্টের সাথে যখন ডিল করবেন, দেন ইউ উইল রিয়ালাইজ হোয়াট ইজ ইউর ল্যাকিংস। আর তখন যখন আপনাকে ক্লায়েন্ট বলছে একটা, আপনি শুনছেন, আমার জীবনের প্রথম অর্ডার সম্পর্কে শুনলে আপনি অবাক হবেন। প্রথম অর্ডার ছিল এরকম, সে আমাকে বলছে যে কালার চেঞ্জ করতে হবে। এখন আমার তখন ছিল শুধুমাত্র একটা ল্যাপটপ Core i3, যেটা আমার এখনো আছে। আমার ল্যাপটপ দিয়ে কোনোভাবেই সেটা কালার চেঞ্জ করতে পারছিলাম না, খুব হেভি একটা টেমপ্লেট ছিল। অনেক কষ্ট করে কাজ করেছি, মাত্র $5 কাজ ছিল। দেন এটাকে এক্সপোর্ট করব কিভাবে, প্রায় 17 থেকে 18 MB একটা ফাইল, এটা এক্সপোর্ট করার জন্য আমি 2-3বার চেষ্টা করেছি, আমার কম্পিউটার অফ হয়ে গেছে। অবশেষে সবগুলো সফটওয়্যার আনইনস্টল করার পরে যখন এক্সপোর্ট দিয়েছি, এক্সপোর্টের টাইম চেয়েছে প্রায় 12 ঘন্টার মতো। ক্লায়েন্টের কাছে আমার ডেলিভারি ছিল তখন 2 ঘন্টার জন্য। আমি এক্সপোর্ট করার জন্য, আমার একটা কলিগ ছিল, তার সাথে আমি এখন আর যোগাযোগ রক্ষা করিনি বিভিন্ন কারণে। তো তার কাছে আমি ফাইলটা পাঠিয়েছি, দেন সে আমাকে, তখন তার কম্পিউটারটা ছিল Core i5, সে আমাকে এক্সপোর্ট করে ফাইলটা দিয়েছে, দেন আমি ক্লায়েন্টকে ডেলিভারি দিয়েছি। এই এক্সপিরিয়েন্স গুলো আপনারাও গ্যাদার করবেন ইনশাল্লাহ। তবে বাংলাদেশের প্রবলেমটা হয়েছে কি, যারা আমাদের এই সেক্টরে কাজ করতে আসি, তারা একেবারে পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন আসি, যে ইউ হ্যাভ নো আদার অল্টারনেটিভ টু আর্ন, তখন এইটার জন্য আসি। তখন তার ফ্যামিলি ক্রাইসিস থাকে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে, তখন সে একটু একটু শিখেই কিভাবে আর্ন করতে হবে। সো আপনাদের সাথে আমি অ্যাডজাস্ট হয়েছি, ইটস অলমোস্ট 2 মান্থ। যদি আরো 4 মান্থ সময় কাটান, হোপফুলি ইনশাআল্লাহ আপনারা পজিটিভ কোনো রেসপন্স পাবেন। থ্যাংক ইউ। আর আপনাদেরকে অবশ্যই টিউটোরিয়াল গুলো দেখতে হবে। টিউটোরিয়াল গুলো দেখেননি, এই বিষয় নিয়ে একটু কথা বলি। এমন কেউ কি আছেন? টোটালি দেখেননি? নেই। 50% দেখেছেন প্রথম টিউটোরিয়ালটা। এমন কে কে আছেন, একটু রেসপন্স করেন। স্যার আমি আছি। স্যার আমি আছি স্যার। আনন্দ কুমার? আমি স্যার 50 হয়তো একটু কম হবে স্যার, দেখছি স্যার একটু সময় কম পাচ্ছি তো স্যার, এই জন্য। আর আমি অনেক কমে আছি, 50% এর হ্যাঁ অনেক কম। হ্যাঁ, আপনি তো এক্সাম চলছে। হারুন? স্যার আমারও 50% কমে আছে।
আচ্ছা, কিরণ খান অলরেডি একটা শেষ করে ফেলেছেন। ফয়েজ উদ্দিন, ফয়েজ আপনি আছেন আমার সাথে? ফয়েজ আপনি আমার সাথে আছেন? এমনও হতে পারে সে ক্লাসে জয়েন করেছে, হয়তো চলে গেছে। খুবই দুঃখজনক যদি এমনটা হয়ে থাকে। খুবই দুঃখজনক। আপনি টাকা দিয়ে আমার কাছে শিখতে এসেছেন, আপনি আমাকে ফাঁকি দিচ্ছেন। এটা কত হাস্যকর একটা বিষয়। রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? বাকিরা শুনতে স্যার পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার স্যার। শুনতে পাচ্ছি স্যার, পাচ্ছি। পাচ্ছি স্যার, শোনা পাচ্ছি যাচ্ছে। শুনতে পাচ্ছি। পাচ্ছি স্যার। রফিকুল ইসলাম আপনি শুনতে পাচ্ছেন? স্যার, ওদের বুঝতে পারছি না, হয় নাই অথবা ওই যে মিউট করা আছে এর জন্য হয়তো। রফিকুল ইসলাম এবং ফয়েজ উদ্দিন, একটা মানে আপনারা অনেকেই আমার সিনিয়র, অনেকে আমার চাইতে অনেক বেশি শিক্ষিত এবং সচেতন, আমার চাইতে অনেক বেশি স্মার্ট, আনডাউটেবলি মেন্টালি। যে কাজ আপনি 10 বছর করবেন না, সেই কাজ আপনি 10 মিনিটও করবেন না। এটা একটা বিখ্যাত লোকের বক্তব্য ছিল, সম্ভবত উনি একজন ব্যাংকার। যে কাজ আপনি 10 বছর করবেন না, সেই কাজ আপনি 10 মিনিটও করবেন না, কারণ এই 10 মিনিটই স্যার আপনার কথাটা আমি জীবন। লিখে রাখছি স্যার। ও স্যার আচ্ছা, আপনার মুখ থেকেই শোনা স্যার। হ্যাঁ সরি। আমি কথাটা আগের কোর্সেও বলেছিলাম। কারণ আপনি 2 বছর করেছেন, তার মানে ইউ আর ইন ভেরি স্টার্টিং পজিশন। 5 বছর করেছেন মানে আপনি হয়তো গাছটা বড় হয়েছে এবং ফল দেওয়ার উপযোগী হয়েছে, আপনি এমন সময়টা বন্ধ করে দিলেন। আপনি 7 বছর করেছেন, দ্যাট মিনস ফল দেওয়া শুরু করেছে খুব। 9 বছর করেছেন, তার মানে ফল দেওয়া আরো বেড়েছে। 10 বছর করেছেন, তার মানে এই ফল হয়তো মেচিউর হয়েছে। 10 বছর পরে এই ফলটা যখন পাকবে তখন আপনি সংগ্রহ করবেন, আপনি গাছটা বন্ধ করে দিন। এটা কি হলো? হলো না। সো হয়তো 10 মিনিট করার আগেই বন্ধ করে দিন, যে এটা আমার দ্বারা হচ্ছে না। আমি জীবনে অনেক কিছু করিনি যেটা আমার দ্বারা হবে না বলে, মানে এটা আমি আমার নিজেকে এক্সপ্লোর করার জন্য ক্লাসটা রেকর্ডিং, আচ্ছা রেকর্ডিংটা অফ করে দিন কাইন্ডলি, যদি এটা ইউটিউবে আছে। যদি আপনাদের কেউ কারো সমস্যা হয় আপনি স্কিপ করতে পারেন। হ্যাঁ স্যার বলেন। না স্যার বলেন, আমাদের তো ভালো ক্লাউড রেকর্ডিং দিছি জন্যই স্যার, তো এখন বলতেছেন অফ হচ্ছে আপনি। না, বুঝতে পারছি না, অপশন আসতেছে না। রেকর্ডিংটা অফ করা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমরা বক বক করি যারা ক্লাসটা দিয়ে। আচ্ছা কেউ হয়তো ভাইয়া পজ করা যাচ্ছে না, রেকর্ডিংটা পজ করা আচ্ছা যায় তো? ও স্যার আপনি পারবেন, আমি তো এখন হোস্ট নাই এর জন্য পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, কথা বলছি। ইউ আর রিসেন্টলি শেয়ারিং ইউর আমার ব্যক্তিগত জীবনের কিছু গল্প শেয়ার করি, যেটা থেকে হয়তো এই গল্পগুলোর উদ্দেশ্য এই নয় যে নিজেকে হিরো প্রমাণ করা, কারণ আপনারা আমাকে চিনেন না, আমিও আপনাদেরকে চিনি না, বা আপনাদের সাথে আমার কখনো জীবনে খুব বেশি ইন্টিমেসি তৈরি হবে না। সো আপনাদের কাছে যদি আমি হিরো হই, রাস্তার রিক্সা ড্রাইভারের সামনে যদি আপনি নিজেকে পুলিশ ইন্সপেক্টর দাবি করেন, আর যদি বলেন যে, বা আপনি যদি সচিব দাবি করেন, সেটা একেবারেই নিচু মানসিকতার পরিচয়। এর কারণটা কি, তার কাছে আপনার কোনো প্রয়োজন বা অপ্রয়োজনীয়তা কোনো কিছুই নেই। সেম আপনাদের ক্ষেত্রেও তাই। আহ, আমি 33 এবং 34 এই দুইটা বিসিএস অ্যাটেন্ড করেছি। 33 বিসিএস এ আমি প্রিলিমিনারি দিয়েছি এবং রিটেন পরীক্ষা দিয়েছি। আমি রিটেনে ভালো করতে পারিনি, কারণ আমার ম্যাথে খুব দুর্বলতা ছিল। 34 এ আমার সেম অবস্থা হয়েছে, আমার ম্যাথের দুর্বলতা, আমার রিটেন রেজাল্ট আসেনি। যখন দুইবারই আমি বিসিএস এর এই রেজাল্ট থেকে বেরিয়ে আসি, তখন আমার কাছে মনে হচ্ছিল যে না, এটা আমাকে দিয়ে হচ্ছে না। তবে হ্যাঁ, এই যুক্তিটা আলাদা একটা যুক্তি আছে, যদি আপনি লেগে থাকতেন তাহলে হতো হতো, এটাও সত্য কথা। কিন্তু লেগে থাকার মানে কিন্তু এই না যে টাইমটাকে ওয়েস্ট করে দেওয়া। কারণ আমার কাছে আরো 2টা স্টেপ বাকি ছিল, কারণ আমি আমি যেহেতু 2 টাইম রিটেন পাস করতে পারিনি, দ্যাট মিনস থার্ড টাইমে যদি আমি রিটেন পাস করি, তাহলে আমার কাছে আরো একটা স্টেপ থাকে। ফোর্থ টাইমে হচ্ছে আমাকে ভাইবা দিতে হবে। যদি আমি ফোর্থ টাইমে যদি ভাইভাতে মিসিং হয়,
তাহলে আমার কি হচ্ছে, এক একটা বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট থেকে প্রিপারেশন থেকে শুরু করে পরীক্ষা এক্সিকিউশন করা অবধি প্রায় 1 থেকে 1.5 বছর সময় চলে যায়। যদি আমি 4টা বিসিএস এর জন্য টাইম স্পেন্ড করি, ইটস অলমোস্ট 6 ইয়ার্স অর 5 ইয়ার্স, অ্যাটলিস্ট 5 ইয়ার্স আমাকে স্পেন্ড করতে হতো। দেন আমি এটাকে ছেড়ে দিই। তখন আমার কাছে আমার মধ্যে কিছুটা দাম্ভিকতা ছিল যে না, আমি অন্ততপক্ষে এই সার্টিফিকেট নিয়ে, আমার এই কোয়ালিফিকেশন নিয়ে আমি কিছুই করব না। অন্ততপক্ষে বিসিএস ছাড়া প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ বা অন্যান্য সেকেন্ড ক্লাস জব আমি করব না। এটা আমার দাম্ভিকতা ছিল। এটার পরিণতি আজকে ভোগ করছি। কারণ আমার সাথে যারা পুলিশের চাকরি করতো বা সেনাবাহিনীতে চাকরি করেছে, দে আর অলরেডি আর্নিং মাচ মোর মানি। তখন আমি আহ, দেশের বাইরে চলে যাই। আমি তখন পিএইচডি করার জন্য ইউনিভার্সিটি অফ মালয়াতে অ্যাডমিশন নেই। ওখানে আমার 1 বছর 1.5 বছর সময় কাটানোর পরে আমি দেশে রিটার্ন করি। দেশে রিটার্ন করার সময় তারপরে আমার বাবা মারা যান। এই তখন আমার মধ্যে একটা মানে হতাশা কাজ করতে শুরু করে যে না, আমার এই যে তো আমার বন্ধুরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেছে, কেউ টিউন হয়ে গেছে, কারো প্রমোশন হয়ে গেছে, কেউ হয়তো প্রায় সচিব পর্যায়ে চলে গেছে। খুবই গিল্টি ফিল করতে, মানে একেবারেই ফ্রাস্ট্রেশনের হাইয়েস্ট লেভেলে পৌঁছতে থাকি। কারণ তখন আমার মনে হচ্ছিল যে আমার পিএইচডি কমপ্লিট করতে আরো প্রায় 2.5 বছর সময়ের প্রয়োজন। আমি কিভাবে, তখন খুব এলোমেলো ছিল। দেন আমি ডিসাইড করি যে তা না, আমি আমার আমার হাতে কি অপশন বাকি আছে। আমার কাছে অপশন বাকি হচ্ছে যে আমাকে একটা মার্জিনাল আর্নিং করতে হবে এবং একই সাথে পিএইচডি কমপ্লিট করতে হবে। তখনই আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে ওখান থেকে অ্যাপ্লিকেশন শুরু করে যে না, আমি আবার আবার দেশে চলে যাব, আমি ওখানে আরেকটা ফাউন্ডেশন ক্রিয়েট করব আর্নিং এর জন্য। দেন আমি আবার এখানে বিশ্ববিদ্যালয়ের পিএইচডি থিসিসটাকে, 2টা থিসিস যেটা আছে সেটা আমরা জমা দিব। এই মানে যখন আপনি চূড়ান্ত ফ্রাস্ট্রেশনে যাবেন, তখন হয়তো আপনাকে চূড়ান্ত ভাবে কোনো ডিসাইড করতে হবে, মানে একেবারে ফার্মলি ডিসাইড করতে হবে যে আপনি কি করবেন বা কিছু কি করবেন না। আপনি যদি মনে করেন আপনার এই যদি 20 থেকে, সাধারণত 20 থেকে 25 বা 26 এই বয়সটার মধ্যে মানুষ সিদ্ধান্ত নিতে পারে না। আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানে যারা আপনার অগ্রগামী তাদের সাজেশনটা অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। আর আমাদের সমাজে অগ্রগামীরা নিম্নগামীদেরকে সাজেস্ট করতে চায় না, তাদেরকে জ্ঞান দিতে চায়। জ্ঞান দেওয়া এক জিনিস, সাজেস্ট করা এক জিনিস, এবং পথ দেখানো আরেক জিনিস। আমাদের সমাজে পথ দেখানো লোকের সংখ্যা হচ্ছে 0.00001%। আর সাজেস্ট করা লোকের সংখ্যা হয়তো 5 to 10%। আর জ্ঞান দেওয়া লোকের সংখ্যা হচ্ছে 110%। মানে একজন লোকে আপনাকে 2 বার 3 বার করে জ্ঞান দিবে, তার মানে এটা পার্সেন্টেজ অনেক বেড়ে যায়। জ্ঞান দেওয়া, সাজেস্ট করা এবং পথ দেখানোর বিষয়টা ভিন্ন। তবে কখনো কখনো পথ দেখানোটা নিজে থেকেই খুঁজে বের করতে হয়। যদি আপনারা ইলাস্ট্রেটর কোর্স করে এসেছেন, আবার এখানে আফটার এফেক্টস এসেছেন, তারপর টাকা দিয়ে এসেছেন, হয়তো আরো কিছুদিন কন্টিনিউ করবেন। যেহেতু আপনি কন্টিনিউ করতে এসেছেন, আর যেহেতু আপনি টাইমটাকে স্পেন্ড করছেন, আপনি টাকা দিচ্ছেন, তাহলে আপনি কেন অযথা সময়টা নষ্ট করছেন? আর যদি আপনি নষ্ট করবেনই, তাহলে আপনি কেন আসলেন? তার মানে আপনার কাছে অল্টারনেটিভ কোনো একটা আছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। হ্যাঁ, লাইফে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থাকা খুবই বাধ্যতামূলক, খুবই থাকতেই হবে, কারণ আপনি ফেলিউর হতে পারেন। সবাই যে সাকসেস হবে তা নয়। তো যখন আপনি প্ল্যান বি তে যাবেন, তো প্ল্যান এ শেষ করার পরে যাওয়া উচিত। আপনি যদি মনে করেন একই সাথে প্ল্যান এ এবং প্ল্যান বি দুইটাকে একই সাথে ম্যানেজ করার চেষ্টা করেন, 2 বউ একসাথে থাকে না ঘরে, দুইটাকে 2 জায়গায় রাখতে হয়। মানে খুব সিম্পল হিসাব, খুব সিম্পল হিসাব। সো আপনাদেরকে এই ক্ষেত্রে আমি ইন্সপায়ার করবো যে হ্যাঁ, যদি এটা করতে চান, যদি আপনি মনে করেন হ্যাঁ, আপনি ট্রাস্ট মি, এখানে এত পরিমাণ টাকা আছে, কারণটা কি? এটা একটা টেকনিক্যাল ইস্যু, টেকনিক্যাল জব। তাছাড়া সবার জন্যই কাজটা খুব সুইটেবল তা না। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, 8-9 পাসের ছেলেপেলাগুলো তো আর্ন করে ফেলেছে, বা তারা, আমি আজকে লিঙ্কডইনে একজন দেখলাম বাংলাদেশি, সে এ পর্যন্ত $1 লক্ষ ইনকাম করেছে। $1 লক্ষ। তার প্রোফাইল কেটে দেখলাম সে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। তখন আমি রিয়ালাইজ করলাম যে না, তাহলে তার ফাউন্ডেশনটা অনেক স্ট্রং। আর যারা ধরেন এসএসসি ইন্টারমিডিয়েট পাস করার পরে এসেছে, তারা হয়তো 10,000, 20,000 বা $30,000 ইনকাম করেছে, ধরেন 15, 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা ইনকাম করেছে, কিন্তু মার্কেটে তারা এখন আর নাই। এর কারণটা কি? কারণ এখানে এমন কিছু কম্পিটিশন চলে আসছে যেখানে আপনি স্মার্ট না হলে আপনি ডিলিং করতে পারবেন না, আপনি টিকে থাকতে পারবেন না। আস্তে আস্তে যেই খোসরা ছেলেপেলেগুলো ছিল, খোসরা ছেলেপেলেগুলো কিন্তু বেরিয়ে গেছে। এখন দেখবেন যে অনেক স্মার্ট ছেলেরাও এখানে আসতেছে। তো 10 বছর কাজ করার পরিকল্পনা নিয়ে এখানে আসেন। আমি আমি যদি আপনারা এখানে 10 বছর কাজ করেন,
আমি এটুকু বলতে পারবো যে আপনি যদি সিরিয়াসলি প্রফেশনাল মাইন্ডে এখানে কাজ করেন, অ্যাটলিস্ট 50 লক্ষ টাকা আর্ন করা সম্ভব উইদিন 10 ইয়ার্স, ইনশাল্লাহ। আর আপনি 50 লক্ষ টাকা আপনি ওই যে আমাদের সাথে একজন ভদ্রলোক আছেন যেখানে গভর্নমেন্ট এমপ্লয়ি অনেকেই আছেন, 2 জন বা 3 জন আছেন, আপনারা তো 50 লক্ষ টাকা পেনশন পাবেন না 37 বছর বা 40 বছর জব করার পরে। হয়তো ওই টাকাটা দেখা যায়, এই টাকাটা হয়তো দেখা যাবে না, কারণ আপনি হয়তো ভেঙে ভেঙে পাবেন। কিন্তু হ্যাঁ, এখানে আর্নিং করার সুবিধা আছে, তবে এখানে সম্মান নেই, কারণ এখানে সম্মান বা অসম্মানের কিছুই যায় আসে না। কারণ আপনাকে তারা কেউ দেখছে না, আপনি তাদেরকে দেখছেন না, আপনার কাজ দেখছে, আপনি যেটার বিনিময়ে টাকা আর্ন করবেন ওইটা ওইটা ঠিক থাকলেই সব ঠিক। আপনি কি সুন্দর না কালো, বেটে না লম্বা, বিবাহিত না অবিবাহিত, দিস ইজ নট দেয়ার কনসার্ন। কনসার্ন ইজ আপনি কাজটা করতে পারছেন কি পারছেন না। সো 10 বছরের পরিকল্পনা নিয়ে কাজ করেন, এবং সাথে আপনার যে প্ল্যান বি যেটাকে বলে, ধরেন আপনি হয়তো যেটা তানিয়া সুলতানা তন্নি নামে একজন ভদ্রমহিলা আছেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, যেটা যিনি কি জানি হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজমে পড়ছেন। হয়তো উনার প্ল্যান থাকতে পারে যে আফটার কমপ্লিটিং গ্রাজুয়েশন আর ডিপ্লোমা সে হয়তো মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন নেবে, বা গ্রাজুয়েশনের জন্য অ্যাপ্লিকেশন নেবে, বা কোনো জবের জন্য। এটা তার প্ল্যান বি হতে পারে, বা এটা তার প্ল্যান এ হতে পারে, এটা প্ল্যান বি হতে পারে। যদি 2টা প্ল্যান থাকে, আপনাকে 2টা প্ল্যানের মধ্যে আপনাকে অবশ্যই সমন্বয় তৈরি করতে হবে। একটাকে বেশি গুরুত্ব দিবেন, আরেকটাকে বেশি গুরুত্ব দিবেন না, তাহলে আবার হবে না। ওই তাহলে আবার বউ 2টাই চলে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। অনেক কথা, কেউ কিছু বলবেন বা মন্তব্য? কথাগুলো শুনলাম এবং ভালো লাগলো। স্যার আইটিএল প্রিপারেশন কিভাবে নেওয়া যায় একটু যদি বলতেন। আমাকে টাকা দিতে হবে এটার জন্য, নির্লজ্জের মতো কথা। আসলে এইটা পারি না, আমার আসলে কমার্শিয়াল মেন্টালিটিটা আমার মধ্যে গ্রো হতে, আমি চেষ্টা করছি খুব স্যার আপনি কি হার্ডলি। কোর্স করান আইএলটিএস এর? আপনি কে বলছেন? ফাতেমা মামুন? স্যার আমি তন্নি। তন্নি? প্রথম প্রশ্নটা মনে হয় ফাতেমা মামুন করেছিলেন। জি স্যার। জি। আইএলটিএস স্কোর আপনারা পাবেন হোপফুলি। আসলে আমি চাচ্ছি এটা ডিজাইন, আমি আমার আজকে সারাদিনের ব্যস্ততা ছিল, একজন ভদ্রমহিলার সমস্যার সমাধান করার কথা ছিল। ওনার সমস্যার সমাধান করতে পারিনি, কারণ আমার পাসপোর্ট এবং আমার বেবির পাসপোর্ট নিয়ে খুব ঝামেলা চলছে, কাগজপত্র নিয়ে। তো এই জন্য আইএলটিএস এর স্কোর, আইএলটিএস এর ট্রেনিং করানোর মতন সেই সময়টা আমি পাচ্ছি না। যেমন এখন থেকে সপ্তাহে 6 দিন ক্লাস থাকে, 9টা থেকে সবগুলো ক্লাস, এরপর ইলাস্ট্রেটর ক্লাস। তবে হ্যাঁ, যারা আপনারা যদি ফটোশপ অব্দি কেউ সার্টিফাইড হয়ে আসেন, যদি ওই অবধি আপনি কোনো কোচিং সেন্টারে এডমিট না হন আইএলটিএস এর, তাহলে সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি অবশ্যই হেল্প করব। আমার আইএলটিএস স্কোর হচ্ছে 7.5। না, সো খুব জাস্ট এটার প্রিপারেশনটা কিভাবে মানে নিলে প্রিপারেশন, ভালো হয় সেটা। প্রিপারেশনটা অ্যাকচুয়ালি প্রেকটিস করা, হেল্পস মিনস প্র্যাকটিস। আপনি হয়তো যেমন এখন আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আপনি যে এসইএ এক্সাম অবজেক্টিভের যেগুলো দেখতে পাচ্ছেন, প্রাথমিক বিষয় হচ্ছে IELTS এর 4টা মডিউল থাকে। সেই মডিউলগুলোতে রিডিং, রাইটিং, স্পিকিং এবং আরেকটা আছে। তো আপনার মূল কথা হচ্ছে আপনাকে ইংরেজি জানতে হবে। বেসিক ইংরেজি বা ইন্টারমিডিয়েট লেভেলের ইংরেজি জানতে হবে। যদি আপনি IELTS এ প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে বলব এটলিস্ট পার ডে 1 ঘন্টা সময় ইংরেজি পড়েন, বা ইংরেজি শুনেন, বা ইংরেজি দেখেন। তাইলে আপনার জন্য প্রিপারেশনটা এনাফ। ইংরেজি পড়েন, শুনেন, বা ইংলিশ মুভি দেখেন। যেকোনো কিছু একটা করেন, এবং আপনি এক্ষেত্রে আপনি শুধু শুনলে দেখলেই তো হবে না। যেমন আপনাকে যেটা করতে হবে যে আপনি যা পড়ছেন, এক্ষেত্রে আপনার গুরুত্ব দিতে হবে আমি কোন শব্দটা পড়ছি, এই শব্দটার স্পেলিংটা কি, এই শব্দটার ফর্মটা কি, বা এই শব্দটার কোনো সমার্থক শব্দ আছে কিনা, বা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে কোথায় এই শব্দটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। অল অ্যাবাউট যদি আপনি 2000 ইংলিশ ওয়ার্ড মেমোরাইজ করতে পারেন, এবং যদি আরো 2000 ইংলিশ ওয়ার্ড যদি আপনি সিনোনিম হিসেবে মেমোরাইজ রাখতে পারেন, অল অ্যাবাউট 4000 ইংরেজি শব্দ হলেই আপনার আইএলটিএস স্কোর 7.5 টু 8 পর্যন্ত রিচ করা সম্ভব। এবং বেসিক ইংলিশ গ্রামার, যেটা টেন্স, তারপরে হচ্ছে ভয়েস, তারপর হচ্ছে আর্টিকেল, এই কয়েকটা বিষয়, জাস্ট সিম্পল কয়েকটা বেসিক, যেমন ক্লাস 9 এবং 10 এর যে ইংলিশ, যেই গ্রামার গুলো আছে, 9-10 এর যে ইংলিশ গ্রামার গুলো আছে, ইংলিশ গ্রামার গুলোর যদি আপনি আবারও একটু রিভাইজ করেন, স্পেলিং ঠিক রাখেন, বা আপনি প্রাত্যহিক জীবনে আপনি যে কাজগুলো করেন,
আপনি আপনার ব্রেইনে যেভাবে চিন্তা করেন, এই চিন্তাটাকে আপনি ইংলিশে কনভার্ট করে নেন। আপনি চেষ্টা করেন যে প্রতিদিন অন্তত ৫টা সেন্টেন্স মেকিং করার জন্য, যে হ্যাঁ আমি ৫টা সেন্টেন্স মেকিং করব। এটা যেকোনো সেন্টেন্স হতে পারে, প্র্যাকটিক্যাল, ইমপ্র্যাকটিক্যাল, কাল্পনিক বা ফ্যাকচুয়াল বা ইনফ্যাকচুয়াল, যেকোনো কিছু হতে পারে। ৫টা সেন্টেন্স মেকিং করেন এবং চেষ্টা করেন যে সেন্টেন্স গুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা, গ্রামাটিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, আমি যা বলতে চেয়েছিলাম বাংলায় ঠিক ওই শব্দগুলো ইংরেজিতে ইমপ্লিমেন্ট করতে পেরেছি কিনা, বা এটার এক্সাক্টলি ইংরেজি শব্দটা কি, বা আপনি নিজে, আমি যে নিজে ৫টা ইংরেজি লাইন লিখতে চাই, সেক্ষেত্রে আমার কোথায় কোথায় প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এই, আমি মনে হয় অনেক কিছু বলে ফেললাম। সবকিছু মনে রাখার প্রয়োজন নাই, আপনি জাস্ট ইংরেজি পড়তে এবং শুনতে অভ্যস্ত হন। যেমন আপনাদেরকে যে ইংরেজি টিউটোরিয়াল গুলো দেওয়া হচ্ছে সবগুলোই হচ্ছে ইংলিশ টিউটোরিয়াল। তো আপনারা হয়তো অনেকটা আপনাদের ক্ষেত্রে যেটা হয় সেটা আমি বুঝতে পারি, সেটা হচ্ছে আপনারা আসলে কি বলছে সেটার দিকে খেয়াল না রেখে কি করছে সেটার দিকে খেয়াল রাখেন, ঠিক নয় কি? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। এটার কারণটা কি? তার কারণটা হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যা বলবে তা তো এখানে করছেই, কিন্তু তা না। অ্যাকচুয়ালি তা না। আপনাদেরকে যে টিউটোরিয়াল গুলো দেওয়া হচ্ছে সেখানে কাজ করার চাইতে অনেকগুলো কথা আছে যেগুলো আমি হয়তো আপনারা যে কথাগুলো ওখানে শুনতে পান না, সেই কথাগুলো কিন্তু এখানে আমার কাছে শুনতে হয়। যে আমি কিন্তু কাজটা করছি ঠিকই, কিন্তু আমি যা বলছি, আমি অনেক ক্ষেত্রে থিওরিটিক্যাল কথা বলছি। এই থিওরিটিক্যাল কথাগুলো কিন্তু উনারাও বলছে। তার মানে আপনি সেটাকে ফলো আপ করতে পারছেন না। কারণ যেহেতু ভাষাটা ইংরেজি এবং এই শব্দগুলো তাদের প্রনাউন্সিয়েশন বা অ্যাকসেন্ট গুলোর সাথে আপনি অভ্যস্ত নন। কিন্তু যদি আপনি পুরো কমপ্লিট ভিডিওটা, আপনাদেরকে যে টেকনিকটা বলতে পারি যারা IELTS এর জন্য হয়তো প্রিপারেশন নেবেন, তাদের জন্য প্রথমে ভিডিওটা আপনি দেখেন কি কাজ, মানে আপনি ভিডিওটা প্রথমে শুনেন, সরি, প্রথমে আপনি শুনেন যে সে কি বলছে। অনেক ভিডিও সাবটাইটেল দেওয়া থাকে, যদি VLC প্লেয়ার দিয়ে ওপেন করেন হয়তো সাবটাইটেল গুলো পেতে পারেন। প্রথমে শুনেন সে কি বলতে চাচ্ছে, তারপরে আপনি দেখেন কি করছে, তারপরে আপনি নিজে কাজটা করেন। হয়তো ভিডিওটা এইটা আপনার নর্মাল ফ্লুয়েন্সি থেকে আর একটু স্লো হবে, কিন্তু আলটিমেটলি এটা আপনাকে হেল্প করবে। এটা আপনাকে হেল্প করবে কি করার জন্য, যে ইংলিশ লিসেনিং পাওয়ার, যে ইংরেজি শোনার যে ক্যাপাবিলিটি, এটা আপনার ইনক্রিজ হবে। এবং সব ক্ষেত্রেই যখনই আপনি ইংরেজি শব্দ দেখছেন বা ইংরেজি পড়ছেন বা ইংরেজি দেখছেন বা বুঝতেছেন বা কেউ ইংরেজি বলছে, তখন আপনি চেষ্টা করেন যে এই শব্দটার প্রপার ইংরেজি বাংলাটা কি সেটা আপনি মাথায় রাখার, বা এটা ওই ব্যক্তি বা ওই যে আপনার সামনে উচ্চারণ করছে সে কোন পারপাসে করছে এবং কোথায় শব্দটা ইউজ করছে এবং আপনার লাইফে এই জায়গাটায় কোথায় প্রয়োজন। মানে ইংলিশ ব্রেনটাকে যদি আপনি ইংরেজির জন্য, মূল বিষয় হচ্ছে আপনার মেন্টাল প্রিপারেশন। আপনি আপনার ব্রেনকে বলেন যে তোমাকে হেঁটে এখান থেকে দিল্লি যেতে হবে, আপনার ব্রেইন লিস্ট বাংলাদেশ পার হওয়ার আগ পর্যন্ত ক্লান্ত হবে না। আর আপনি যদি বলেন যে আপনাকে ঢাকা থেকে হেঁটে কুমিল্লায় আসতে হবে, তখন মেঘনা ব্রিজে আসার পরে ক্লান্ত হয়ে যাবে ব্রেন, যে আর কত দূর। তারপর আপনি ব্রেনকে বলেন যে ইউ হ্যাভ টু রিসিভ সো ক্রুশাল সামথিং, যেটা তোমার জন্য প্রয়োজন। আসলে ব্রেন এবং মানুষ দুইটা, যদিও আমরা অস্তিত্বগত দিক থেকে একই রকম ভাবি, কিন্তু ফিলোসফিক্যালি ভাবে ব্রেন, হার্ট এবং মানুষের চিন্তা সম্পূর্ণ বিষয়গুলো আলাদা আলাদা। যারা মেডিটেশনের সাথে সম্পৃক্ত তারা এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো জানেন। জি, অনেক কথা বলছি আসলে, এত কথা এই টেকনিক্যাল ক্লাসগুলোতে বলা যায় না, এগুলো মনে হচ্ছে যে আমি বিশ্ববিদ্যালয়ের লেকচার করছি। ফিলোসফি ইজ ফিলোসফি ইজ হিউম্যান বিং। যদি কারো মধ্যে ফিলোসফি না থাকে, যদি আপনার জীবনের দর্শন না থাকে, আমি বলবো যে না, আপনাকে আরেকবার ভাবতে হবে জীবন নিয়ে। আপনি জীবনকে গুরুত্ব দিতে শিখেন, তাহলে জীবন আপনাকে গুরুত্ব দিবে। জীবনকে গুরুত্ব দেওয়ার মানে হচ্ছে এই, আপনি কনসাস মাইন্ডে থাকবেন সবসময়। কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড এবং চেতন, অবচেতন এবং অজ্ঞান। মানে অজ্ঞান শব্দটার ইংরেজি আমি মনে করতে পারছি না। আমরা সাধারণত, যেমন আপনারা এখন এখন যারা শুনতে পাচ্ছেন, আমাকে যে 13 জন লোক শুনতে পাচ্ছেন, তারা এখন সবাই সাবকনসাস মাইন্ডে আছেন, তারা কেউ কনসাস মাইন্ডে নাই। যেমন আমি যদি আপনাদেরকে এখন বলি আপনাদের দুইটা হাত কোন অবস্থায় আছে, আপনি কি সুস্থ, মানে আপনি কি চিন্তা করে হাতগুলো রেখেছেন? না, আপনাদের দুইটা হাত যে অবস্থায় এখন আছে আপনি কিন্তু চিন্তা করে হাতটা না এখানে স্যার। রাখেননি, এটা সাবকনসাস মাইন্ডে আপনি আপনার হাতটা এখানে রেখেছেন। আপনার পা দুইটা যেভাবে আছে, এটা সাবকনসাস মাইন্ডে পা দুইটা সেট হয়েছে। দ্যাট মিনস আপনার বডি সাবকনসাস মাইন্ডে আপনাকে সাপোর্ট করছে। এই সেম লাইফের ক্ষেত্রেও আপনি যদি সাবকনসাস মাইন্ডেড হয়ে যান যে অবচেতন মনে যা হচ্ছে তা হতে থাকুক,
হঠাৎ করে কনসাস মাইন্ডে আসেন, আর এটা কি হলো, আমি তো ফেল করেছি, আমি তো অ্যাচিভ করতে পারিনি, এটা তো আমার অনেক বড় দুর্বলতা ছিল। তখন আপনি হয়তো কান্না করছেন, তখন আপনি হয়তো কারো কথায় বুস্ট আপ হচ্ছেন যে হ্যাঁ আবার ইন্সপায়ার্ড হচ্ছে। ইন্সপিরেশন মানে কি? ইন্সপিরেশন মানে হচ্ছে আপনার ব্রেইনকে কনসাস অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। আপনি যেটাকে সাবকনসিয়াস মাইন্ডে চিন্তা করছেন, এটাকে কনসাস মাইন্ডে ফিরিয়ে নিয়ে আসার নামই হচ্ছে ইন্সপিরেশন। সিম্পল ইস্যু। থ্যাংক ইউ। কিছু বলবেন কেউ? আমি বলছি, আপনারা কিছু বলেন, আমি শুনি। আর আইএলটিএস করার আগে তো স্পোকেনটা আগে তো কোর্স করা যায় স্যার অনলাইনে। বিষয়টা একই রকম, মানে যে কোনো ট্রেনিং এ থাকলে স্যার একটা গুরুত্বটা বাড়ে। আর আপনি যেমন ভাবে বললেন সারা বছর পড়ে যাবো স্যার, বয়স 100 বছর হয়ে যাবে, তাও আর হবে না। সেটাও সেটা যেমন সেটা আমার অবশ্যই। মনে হয় স্যার যে 5 বছর আগে থেকে যেগুলো করে আসছি সব ভুল হয়ে গেছে, সেগুলো আবার ঢেলে যদি সাজাতে পারতাম ভালো করে, তাহলে তো হুম, জীবনটা আরো ভালো হতো। আরো ভালো হবে। জীবন কখনোই খারাপ হয় না। জীবন, আপনি যদি আপনার বয়স যদি 80 হয়ে যায়, তখনও যদি আপনি মনে করেন আমার জীবন সুন্দর, তাহলে আপনার জীবন সুন্দর। আপনি প্রেসিডেন্ট হয়েছেন, হওয়ার পরে আপনার মনে হচ্ছে যে না আমি তো জীবনে অনেক কিছু পাইনি, তারপর আপনার জীবন অসুন্দর। জীবন সুন্দর এবং অসুন্দর হওয়ার মধ্যে সবচেয়ে বড় কথাই হচ্ছে ইউ আর ফ্রিলি ডিক্লেয়ারিং ইউরসেলফ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমার রবের জন্য, আমি ভালো আছি। এইটুকু আপনি যদি আপনার মেন্টালি আপনার মনকে বলতে পারেন যে আমি ভালো আছি, যত যা কিছুই হোক আমি ভালো আছি, আমি নিজেকে ভালোবাসি, এইটুকুই যথেষ্ট। আপনি খারাপ থাকার কোনো বিষয় না। হ্যাঁ, না আপনি স্যার, তারপরেও মনে করেন আমি প্রাইমারিতে চাকরি করি। তা জি, যে যে সমস্ত মানুষের সাথে ওঠা বসা করে তার লেভেলটা ঠিক সেই পর্যায়ে থাকে স্যার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হুম হুম, হ্যাঁ, আপনার আমি যে প্রাইমারিতে চাকরি করি আমার লেভেলটা কিন্তু ওইখানেই পড়ে আছে। হুম হুম হুম, এই ওইখানে এজন্য স্টার্ট আমার, হয়ে গেছে। আপনার তো আগে এক্স্যাক্টলি। আমি বলেছি আমার ইচ্ছা না যে আমি প্রাইমারিতে আমি থাকি। হুম 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 আমি হুম। আমি এখানে ভালো করলে এই জন্য এটাই আফসোস হয় যে স্যার যে আরো কেন 10 বছর আগে এটা আমি কেন শুরু করলাম না। এই জন্য বলছি যে আমি মনে হয় কি যে নিজের জীবনটা আরো একটু ঢেলে সাজাতে পারতাম। পারবেন আপনার মতো ইনশাআল্লাহ। তো জীবনে অত সাকসেস হয়ে আসেনি স্যার জীবনটা। না, আমি সাকসেস মানুষ আপুর না। সাথে সহমত স্যার। জি, জি। স্যার আমার জীবনটা অনেক কষ্টে এসেছে এই পর্যন্ত। আপনি যেমন আপনার জীবনের কথা শেয়ার করলেন, শুনে অনেক ভালো লেগেছে। আর আমার জি। জীবনের কথা শেয়ার করলে আপনার কান্না আসবে স্যার। আপনার পাঁচজন বন্ধুর আহ, উম, গড় জ্ঞান, গড় নলেজ, গড় অ্যাটিটিউড, গড় অর্থনৈতিক অবস্থা আপনার অবস্থার সাথে আপনার অবস্থা একই রকম। আপনার বন্ধু আপনাকে বলে দিবে যে আপনি কোন স্ট্যাটাসে মেনটেন করছেন, আপনার জ্ঞান কতটুকু, আপনার অর্থনৈতিক অবস্থা কি, আপনার মানসিক অবস্থা কি, বা আপনার ফিলোসফিক্যাল অবস্থা কি। আনন্দ কুমার, আপনি কিছু বলতে চেয়েছেন, আপনি হাত উঠিয়েছেন, ইউ রেজড ইউর হ্যান্ড। জি স্যার, আসলে জি আজকের বিষয় আসলে একটু বলতে চাচ্ছি স্যার, না বলে পারতেছি না স্যার। আসলে যতটুকু আজকে না আমরা যে আমাদের সফটওয়্যার উপর আজকে যে যেটা সেশনটা হয়েছে স্যার আপনার হুম, বেটে, এটার থেকে আমার মনে হয় খুব একটা ভালো কাজ দিচ্ছে স্যার। আমাদের যে আপনি ইন্সপিরেশনের জন্য গুলো কথা বলছেন, এটা অনেকটা কাজে লাগছে স্যার, অনেকটা আমার মানে সবাই হয়তো আমরা শুনতেছি, আমরা যাতে যারা সবার শিক্ষার্থী আছে তারা হয়তো আমার সাথে সহমত জ্ঞাপন করবে, যে ওনারাও হয়তো ভাবতেছে যে আসলে এটা আমি অন্যভাবে আসলে চিন্তা করতেছি স্যার, বুঝছেন। আমি নিজের কথা একটু বলি স্যার, একটু সময় নিচ্ছি স্যার, 2 মিনিট। নিঃসন্দেহে নিঃসন্দেহে। আমি স্যার কিছুদিন আগে আমি তো হালকা পাতলা এই যে একটা বলছি হয়তো যে আমি গ্রাফিক্স এর কাজ টাজ করতাম। জি মনে জি। হলো যে না গ্রাফিক্স এর শুনতেছি ওয়েব ডেভেলপমেন্ট অনেক নাকি টাকা পয়সা ইনকাম করা যায়, এটা কোর্সে ভর্তি হলাম। মানে কিন্তু এদিক সেদিক দেখলাম যে না ওটা তো সম্ভব না। আমি বরঞ্চ দেখতেছি যে আমি এখন ওই ইলিস্ট্রেটরে যায় এগুলো ভুলে যাচ্ছি, তাই আমি ওটা করতে যেতে এটা হারাচ্ছি, এরকম ভাবে ব্যবহার ওটা অফ করে দিলাম। লাস্টে আমি একজনের সাথে কথা বললাম, আমার যে টিচার ছিলেন আগে, তো উনি বলে যে তুমি তো মোটামুটি ইলাস্ট্রেটর হালকা পাতলা জানো, এখন তুমি যদি মোশন গ্রাফিক্সটা ভালো করে শিখতে পারো তাহলে আবার কাজে দিবে। তো হুম। তারপর থেকে স্যার এই যে এখানে আমি ভর্তি হই, সেটা মানে আপনি যে কথাগুলো বললেন স্যার, এই কথাগুলো অনেক মানে একটা অনেক কাজে কাজে লাগে যাচ্ছে স্যার, বুঝছেন, খাপ খাপ লাগে যাচ্ছে। অনেক আমি ভালো লাগে মনে স্যার, হয় ধন্যবাদ স্যার, আগের ধন্যবাদ স্যার। কোর্সেও এই ধরনের কথা বলেছিলাম। আগের কোর্সে যারা সাথে সম্পৃক্ত তাদের সাথে হয়তো এরকম এইভাবে আড্ডা দিয়েছিলাম প্রায় 2-3 দিন, মনে আছে কিনা আপনাদের? জি স্যার। যে হয় ওইটা প্ল্যানিং মাফিক আড্ডা দেওয়াটা আসলে প্ল্যানিং মাফিক হয় না। আজকের কথাগুলো হয়তো এভাবেই হয়েছে। আপনি পৃথিবীর সকল অনুপ্রেরণামূলক কথাগুলোকে যদি এক পাশে রাখেন, পৃথিবীর সকল ইন্সপিরেশনাল টক, এই সেই এই একজন বক্তা যেমন ডেল কার্নেগি তার জীবনের সমগ্র কিছু লিখে গেছেন শুধু ইন্সপিরেশন দেওয়ার জন্য।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো লোকেরা, এই যে উনার বিখ্যাত কতগুলো বই আছে, উনার সবগুলো বই ইন্সপিরেশন মূলক। পৃথিবীর সকল ইন্সপিরেশন গুলো, বিষয়গুলো যদি এক পাশে রাখেন, আর আপনি যদি শুধু একটা কথা মাথায় রাখেন যে আই উইল লিড মাই সেলফ ইন কনসাস মাইন্ড, আমি আমার জীবনকে সচেতন ভাবে পরিচালনা করব। আমি কি করছি এই মুহূর্তে, আমার কি করার কথা ছিল, আমি কি আমার লক্ষ্যের কাজ করছি, আমার কি এটা করার কথা ছিল, আমি কি এখানে বসে থাকার কথা ছিল, আমাকে এখানে গল্প করার কথা ছিল, আমার কি এই মুহূর্তে খাওয়ার কথা ছিল, অথবা আমি কি এই মুহূর্তে গোসল করার কথা ছিল। আপনি সবকিছু যদি কনসাস মাইন্ডে করেন, নট সাবকনসাস মাইন্ড, তাহলে এনাফ। আপনি কি কনসাস মাইন্ডকে, যেমন পুরো ধর্ম, আপনি আপনাদেরকে একটু ধর্মের কথা বলছি, যেহেতু ভিন্ন ধর্মের মানুষও আছেন, পুরো ধর্ম, সমগ্র ধর্মই বলে কনসাস মাইন্ড হওয়ার জন্য। যেমন গড বলছে যে তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস করার বিষয়টা কি কনসাস মাইন্ড না সাবকনসাস মাইন্ড? আনডাউটেবলি ইট ইজ কনসাস মাইন্ড। গড বলছে তুমি আমাকে প্রস্ট্রেট করো, সেজদা করো, bow down to myself। এটা কি কনসাস মাইন্ড অর সাবকনসাস মাইন্ড? কনসাস মাইন্ড। আপনি যদি, আপনাকে বলা হচ্ছে আপনি নামাজে মনোযোগ নাই, মনোযোগ মানে কি? মনোযোগ মানে হচ্ছে কনসাস মাইন্ড। আপনি কনসাস মাইন্ডে আছেন, ইটস ওকে, আপনি মনোযোগে আছেন। বলা হচ্ছে যে আপনি যখন সেজদা অবনত হবেন তখন ভাববেন যে ঈশ্বর আপনার সামনে দাঁড়িয়ে আছেন, বা আপনি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছেন। তার মানে কি? আপনি কনসাস মাইন্ডে শব্দটা উচ্চারণ করছেন। যখন আপনি বলছেন অল প্রাইজ টু দ্য গড, দ্যাট মিনস আপনি কনসাস মাইন্ডে বলছেন যে হ্যাঁ, সমগ্র প্রশংসা গডের জন্য। সো লাইফটাকে কনসাস মাইন্ডে লিড করেন। আসলে এই কথাগুলো আমার জন্য প্রযোজ্য বটে। আমিও অনেক সময় ঠিক থাকি। হ্যাঁ, সব, আপনি পৃথিবীর কোনো কিছু, আমি আজকে সেদিন ভাবছিলাম, সে ভাবনাটা শেয়ার করি। আমি লেখালেখি করি। আপনাদের সাথে কোর্স একদম যেদিন একেবারেই কমপ্লিট হয়ে যাবে আপ টু ফটোশপ, তখন হয়তো আমি আমার লেখালেখি এবং থিসিস পেপার গুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যে আপনি যখন পৃথিবীর কোনো কিছুই 100% পরিপূর্ণতা নেই, পৃথিবীর কোনো কিছুতেই পরিপূর্ণতা নেই, সকল কিছু অপরিপূর্ণ। কারণ পরিপূর্ণ শুধুমাত্র গড। গড যখন বলছেন যে আমি সব জায়গায় উপস্থিত, সব আমার অস্তিত্ব সব জায়গায়, দ্যাট মিনস আই এম কন্ট্রোলিং অল এভরিথিং। আর যখন কোনো কিছু গড কন্ট্রোল করছে, তখন আপনি উনার কন্ট্রোল থেকে কিভাবে শতভাগ নিশ্চিত হন? বিষয় হচ্ছে আপনাকে হয়তো 90, 95, 99, 99.5, 99.99, বাট ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর গড। এবং গডকে আপনার কনসাস মাইন্ড আপনার গডকে বলতে হবে যে গড, আই এম ডুইং দিস জব, প্লিজ হেল্প মি। এটাই, এই যখন আপনি গডের কাছে বলবেন যে গড প্লিজ হেল্প মি, আই এম স্টার্টিং দিস, গড প্লিজ হেল্প মি, আই এম এন্ডিং দিস, অফকোর্স গড উইল হেল্প ইউ। আপনারা হয়তো বলতে পারেন আমি শব্দটা গড কেন বলছি, কেন আল্লাহ বলছি না? যারা এটা হয়তো কথা বলার খাতিরে বলা হচ্ছে, বাট আই এম মেন্টালি ভেরি রিলিজিয়াস পারসন। এন্ড আমি ফুটানি করার জন্য বলছি না, আমি পুরো কোরআনের তাফসির পড়েছি, এ টু জেড পুরো কোরআনের তাফসির পড়েছি। এবং আমার কাছে আমি আরো একবার শেয়ার করেছিলাম, প্রায় 2 লক্ষ টাকার মতো বই আছে শুধুমাত্র থিসিস লেখার জন্য বা গবেষণা করার জন্য, এগুলো কিনা। আমার পুরো রুমের মধ্যেই শুধু বই বই। আমি যদি আমার পুরো রুম আপনাদেরকে দেখাতে পারি, সব জায়গায় বই, খাটে বই, সোফাতে বই, টেবিল, আমি এখন যেখানে বসে কাজ করছি সেখানেও বই, এবং ফ্লোরেও একটা বই পড়ে আছে, আমার বেবি বই নিয়েই খেলে। মানে এটা এজন্য বলা যে কনসাস মাইন্ডে হয়তো যখন আপনি থাকবেন, তখন আপনি আবার জীবনের লক্ষ্যটাকে, জীবনের বিষয়বস্তুটাকে আপনি রিয়ালাইজ করতে পারবেন। যা করার কথা ছিল তা করছি কিনা, এই প্রশ্নটাই বারবার মনকে জিজ্ঞাসা করেন। এবং কনসাস মাইন্ডকে, গডকে বলুন যে হ্যাঁ, গড প্লিজ হেল্প মি, কারণ আমি তোমার কাছেই আত্মসমর্পণ করছি। মানে ধর্মের মূল কথা হচ্ছে সাবমিশন, সাবমিশন উইল টু দা গড। নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করার জন্য যখন সমর্পণ করে, যখন ঈশ্বরের কাছে কোনো কিছু চাইবেন, অফকোর্স গড উইল রেসপন্ড ইনশাআল্লাহ। ভালো থাকেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার আপনার ফর ইউর ইন্সপাইরেশন স্যার। আমরা মাঝে মধ্যে এরকম প্রত্যাশা করবো স্যার আপনার কাছ থেকে বরাবর। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।